আচ্ছা, মুনতাহা বলছো যে লাস্ট দিনের প্রশ্নটার অ্যান্সার কিছুটা বের করতে পারছো। সঠিক বেঠিক বলতে পারতেছো না, ঠিক আছে। আমরা লাস্ট দিন কি নিয়ে কথা বলতেছিলাম বলো তো? ওই যে অ্যালকিনের বিভিন্ন বিক্রিয়া নিয়ে কথা কথা হচ্ছিল। আমরা একটা ওই যে উদ্দীপক পর্যন্ত তোমাদেরকে দিয়ে রাখছিলাম বলা যায় আর কি, যে একটা বিক্রিয়া থেকে অনেক রকমের রেজাল্ট আসতেছিল। আমরা যেটা দেখতে পাচ্ছিলাম যে সবগুলা কম্বিনেশনই ঠিক আছে। তিনটা কম্বিনেশনে আমরা দেখতে পাচ্ছিলাম যে উত্তর ভুল হওয়ার কোনো সুযোগ নাই, আমরা যাই করি উত্তর ঠিক আসবে। আর একটা কম্বিনেশনে আমরা দেখতে পাচ্ছিলাম যে হাইড্রোজেন আর ক্লোরিনকে আমরা একবার একভাবে দিলে যা যৌগ তৈরি হয় 1 ক্লোরো প্রোপেন, অন্যভাবে দিলে 2 ক্লোরো প্রোপেন চলে আসে। তো আমরা এখানে কনফিডেন্টলি বলতে পারতেছিলাম না যে হাইড্রোজেন ক্লোরিন যেখানেই দেই একই যৌগই আসবে বা অ্যান্সার ভুল হওয়ার কোনো সুযোগ নাই। এটা আমরা বলতে পারতেছিলাম না, যেটা আমরা উপরের তিনটা ক্ষেত্রে বলতে পারতেছিলাম। তো সবাই আশা করি মানে এই জিনিসটা তোমাদের কাছে নতুন মনে হচ্ছে না, যে এই জিনিসটা কি কোত্থেকে কথাবার্তা হচ্ছে। তোমরা লিস্ট হয়তো এই পর্যন্ত দেখে রাখছো, এটা আশা করতেছি আমরা আর কি। ঠিক আছে, তার মানে আমরা আজকে এই প্রশ্নটার উত্তর বের করার চেষ্টা করব। যে প্রশ্নটা পরীক্ষায় অনেক ভাবে আসবে, আমরা ডিসকাশনটা শেষ করার পরে হয়তো তোমাদেরকে প্রশ্নের টাইপগুলো নিয়ে বলতে পারবো। যে প্রোপিনের মধ্যে হাইড্রোজেন ব্রোমাইড যোগ করলে একটা সংযোজন বিক্রিয়া হওয়ার কথা। কোশ্চেন হচ্ছে সংযোজন বিক্রিয়ার আউটকাম কোনটা হবে, রেজাল্ট কোনটা হবে, প্রথমটা নাকি দ্বিতীয়টা। এবং এক্ষেত্রে আমরা বুঝতেছি প্রথম এবং দ্বিতীয়টা একই যৌগ মিন করে না, দুইটা যৌগের মিনিং হচ্ছে দুই রকম, দুইটা যৌগের টাইপ নাম সবই ভিন্ন ভিন্ন রকমের। ঠিক আছে। আর তোমাদের এই প্রশ্নের উত্তর একটু ভালো করে বোঝার জন্য আমরা ওই বেসিক লেকচার মানে প্রথম 1 থেকে 5 বা 1 থেকে 4 যে কয়টা লেকচার ছিল নামকরণের আগ পর্যন্ত সেগুলো একটু তোমাদেরকে দেখে রাখতে বলছিলাম। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি আদর্শ অবস্থায় তোমরা যা যা বলে রাখছিলাম সবই করছো। এখন আসলে কি করছো সেটা একটু পরে বোঝা যাবে আর কি। আচ্ছা, শেয়ারটা বোধহয় চলে গেছে। ঠিক আছে, আমরা এটার উত্তরটা একটু বোঝার চেষ্টা করি যে এই কোশ্চেনের অ্যান্সার আসলে কি। প্রোপিন এবং হাইড্রোজেন ব্রোমাইড। তো এটা এমনিতে বেশ ইম্পর্ট্যান্ট টপিক এইচএসসি লেভেলের জন্য। পরীক্ষা টরীক্ষায় আসবে এবং অনেক দূরের পরীক্ষায় পর্যন্ত আসবে, মানে যতদিন পর্যন্ত তোমার এইচএসসি ট্যাগ সাথে থাকবে একদম অ্যাডমিশন পরীক্ষা পর্যন্ত এখান থেকে প্রশ্ন আসতে থাকবে। তো এই উত্তরে যাওয়ার আগে প্রথম যেটা কাজ, সমস্যাটাকে ভাষায় প্রকাশ করতে পারা। এই যে আমরা বারবার বলতেছি প্রোপিনের মধ্যে হাইড্রোজেন ব্রোমাইড, কোশ্চেন হচ্ছে এই সমস্যাটা কি শুধু প্রোপিন এবং হাইড্রোজেন ব্রোমাইডেই হয় নাকি এই টাইপের আরো যৌগে হয়। তো যদি আরো যৌগে হয়ে থাকে তাহলে তো প্রোপিন এবং হাইড্রোজেন ব্রোমাইডে কি সমস্যা হচ্ছে, এই প্রশ্নটা তো সঠিক প্রশ্ন হইলো না। তো এই জন্য আগে প্রশ্নটা লেবেলিং করতে হবে যে আমরা কি সমস্যায় পড়ছি, সমস্যাটাকে ভাষায় প্রমিত ভাষায় প্রকাশ করতে পারতেছি কিনা, ঠিক আছে, স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজে বলতে পারতেছি কিনা। তো এই স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজে প্রকাশের পার্ট হিসাবে আমাদেরকে দুইটা নতুন জিনিস জানতে হয়। একটাকে আমরা বলি প্রতিসম অ্যালকিন, সিমেট্রিক অ্যালকিন। আরেকটাকে আমরা মানে অপোজিট শব্দ যদি বলি, অপ্রতিসম অ্যালকিন বা অ্যাসিমেট্রিক অ্যালকিন। ঠিক আছে, ইংলিশ ভার্সনদের জন্য সিমেট্রিক এবং অ্যাসিমেট্রিক কোনটা কাকে বলে আসতেছি পরে। এটা গেল সাবস্ট্রেটের ক্লাসিফিকেশন, এই দুইটা, যে একটা সিমেট্রিক অ্যালকিন, একটা অ্যাসিমেট্রিক অ্যালকিন, প্রতিসম অ্যালকিন এবং অপ্রতিসম অ্যালকিন। আর বিকারক বা রিয়েজেন্ট আমরা যেটাকে বলতেছি হাইড্রোজেন ব্রোমাইড, হুইচ ক্যান বি ক্লাসিফাইড ইন টু টাইপস অ্যাজ ওয়েল, সেটা প্রতিসম বিকারক এবং অপ্রতিসম বিকারক। সিমেট্রিক রিয়েজেন্ট, অ্যাসিমেট্রিক রিয়েজেন্ট। ঠিক আছে, তো এইখানে এখন আমরা একটু ডেফিনেশনে আসি বা আইডেন্টিফিকেশনে আসি, কোন কম্পাউন্ডকে কি বলবো, বুঝবো কিভাবে। ফার্স্টলি এটা তো অ্যালকিন, নাম শুনেই বোঝা যাচ্ছে। প্রতিসম অপ্রতিসম বলতে বোঝায় ডাবল বন্ড যেই দুইটা কার্বনের মধ্যে আছে সেই কার্বনে একই সংখ্যক হাইড্রোজেন আছে কিনা। ঠিক আছে, তাহলে আইডেন্টিফিকেশন অত্যন্ত সহজ। অ্যালকিন হলেই তো কার্বন কার্বন ডাবল বন্ড তো থাকতেই হবে, তাই না? এটা তো ফাংশনাল গ্রুপ, কার্যকরী মূলক। তো কার্বন কার্বন ডাবল বন্ড আছে যেই দুইটা কার্বনে, সেই কার্বন দুইটাতে একই সংখ্যক হাইড্রোজেন আছে কিনা। এই প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয় তাহলে এটাকে আমরা বলবো প্রতিসম অ্যালকিন।
আর যদি এটার অ্যান্সার নো হয় তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে অপ্রতিসম অ্যালকিন। যেমন সবাই চট করে দেখে ফেলো, এখানে প্রোপিন যে যৌগটা নিয়ে কথা হচ্ছিল, বলতো এটাকে কি আমরা প্রতিসম বলবো নাকি অপ্রতিসম বলবো? অপ্রতিসম। দেখো এইখানে এটা হচ্ছে আমাদের ডাবল বন্ডেড কার্বন, যে এই কার্বন এবং এই কার্বন, এই কার্বনে যুক্ত হাইড্রোজেন আছে একটা, এই কার্বনে যুক্ত হাইড্রোজেন দুইটা, তো এটাকে আমরা একটা অপ্রতিসম বা অ্যাসিমেট্রিক অ্যালকিন হচ্ছে বলবো। ঠিক আছে। আর বিকারকের প্রতিসমতা অপ্রতিসমতা এটা অত্যন্ত ইজি। কোন বিকারকের দুইটা পরমাণু যদি সেম হয়, মানে আলাদা করা যাচ্ছে না যে কোনটা কি, দুইটা পরমাণু সেম হলে এটাকে আমরা ভাষায় বলি হচ্ছে প্রতিসম অ্যালকিন, সরি প্রতিসম বিকারক অ্যালকিন বলে ফেলছে মনে হয়। আর দুটি পরমাণু যদি ভিন্ন হয় তাহলে এটাকে বলবো যে অ্যাসিমেট্রিক বা হচ্ছে অপ্রতিসম। যেমন এখানে যদি আমরা ব্রোমিন ইউজ করি, ব্রোমিন, তাহলে এটাকে আমরা কেমন টাইপের বিকারক বলবো বলতো? ব্রোমিন ব্রোমিন, এটাকে তখন আমরা বলবো হচ্ছে প্রতিসম বিকারক। আর হাইড্রোজেন ব্রোমাইড, সংজ্ঞা দেখেই বুঝতেছো দুইটা পরমাণু হচ্ছে ভিন্ন, এটাকে আমরা বলবো হচ্ছে অপ্রতিসম বিকারক। ঠিক আছে, তাহলে সবার কাছে মানে বক্তব্য ক্লিয়ার তো? আমরা কোনো একটা বিক্রিয়া দেখে, কোনো একটা যৌগ দেখে এটাকে প্রতিসম নাকি অপ্রতিসম অ্যালকিন বলবো, সিমেট্রিক নাকি অ্যাসিমেট্রিক, এবং বিকারক দেখে সেটাকে আমরা প্রতিসম নাকি অপ্রতিসম বলবো, এটা সবাই আইডেন্টিফাই করতে পারবো তো নাকি? তো পারবো কিনা এটা আসলে একটু চট করে দেখে আসি, সবাই একটু দ্রুত গতিতে বলবা, এগুলোর পিছনে আমরা বেশি সময় দিতে চাই না। হ্যাঁ সাবিত নাফি বলো। ভাই আজকে স্লাইডটাতে কোয়েশ্চেন ছিল একটা। হ্যাঁ বলো। ভাই ওখানে যে ডাবল বন্ডেড যে দুইটা হাইড্রোজেন আছে, মানে ওই বন্ডেড হাইড্রোজেনের হাইড্রোজেন সংখ্যা সেম হতে হবে, এটা বলেছেন না? হ্যাঁ হ্যাঁ জি ভাই, এটাই ছিল। হ্যাঁ ঠিক আছে, এখন হচ্ছে সবাই চট করে, এখানে তো চারটা রিয়াকশন লেখা আছে, আমরা প্রত্যেকটা সাবস্টেন্স আগে আমরা সবগুলো অ্যালকিন, তারপর আমরা সবগুলো বিকারককে ট্যাগ দিব, কোনটা সিমেট্রিক কোনটা অ্যাসিমেট্রিক, কোনটা হচ্ছে মানে সিমেট্রিক অ্যালকিন কোনটা সিমেট্রিক রিয়েজেন্ট, এই সবগুলা হচ্ছে আমরা বের করার ট্রাই করব। তো উপযুক্ত সময় হচ্ছে আমার পাওয়ার পয়েন্ট হ্যাং হয়ে গেছে, তোমরা সবাই কাজ কন্টিনিউ করো, সবগুলো নিচে ছোট করে যার যার খাতায় আর কি কোনটা প্রতিসম কোনটা অপ্রতিসম ট্যাগ করো। আচ্ছা আমার পাওয়ার পয়েন্ট ঠিক হয়ে গেছে। বলো, প্রথম যেটা দেখা যাচ্ছে অ্যালকিন, এটা কি প্রতিসম নাকি অপ্রতিসম? অপ্রতিসম। অপ্রতিসম। অ্যাসিমেট্রিক, রাইট, অপ্রতিসম বা অ্যাসিমেট্রিক। তারপরের যে অ্যালকিনটা দেখে দেখে বলো, তাড়াহুড়ার কিছু নাই। প্রতিসম। এখানে এটা হচ্ছে সেই ডাবল বন্ডেড কার্বন, এখানেও একটা হাইড্রোজেন এখানেও একটা হাইড্রোজেন, তো সমান সমান হাইড্রোজেন আছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে প্রতিসম অ্যালকিন। তারপরেরটা কেমন অ্যালকিন? প্রতিসম। মেট্রিক। প্রতিসম বা সিমেট্রিক অ্যালকিন। আর আবার নিচেরটা কি? অপ্রতিসম। অপ্রতিসম বা অ্যাসিমেট্রিক। তো সবাই হয়তো কথা বলতেছো না, সেটা প্রয়োজনও নাই, বাট সবাই শুনতেছো যারা, বুঝতেছো তো নিশ্চয়ই কিভাবে এটাকে আইডেন্টিফাই করা হচ্ছে। ঠিক আছে, তাহলে সাবস্ট্রেট বা অ্যালকিনের মার্কিং বা ট্যাগিংটা ডান, ওইটাকে কাজ করা হয়ে গেছে। এখন আসো বিকারকের পার্টে। বলো, ক্লোরিন এটা কি? সিমেট্রিক। সিমেট্রিক। সিমেট্রিক বা প্রতিসম? ক্লোরিন সিমেট্রিক প্রতিসম। হাইড্রোজেন ক্লোরাইড অপ্রতিসম। অ্যাসিমেট্রিক অপ্রতিসম, অ্যাসিমেট্রিক অপ্রতিসম। তাহলে আমরা সবগুলো সাবস্ট্রেট বা সবগুলো অ্যালকিনকেও নামকরণ করে ফেললাম, নামকরণ মানে ক্লাসিফাই করে ফেললাম, বিকারক গুলাকেও ক্লাসিফাই করা হলো। এখন দেখো তো আমরা যেই কম্বিনেশনটা নিয়ে মানে যেই পার্টিকুলার রিয়াকশনটা নিয়ে আমরা সমস্যায় ছিলাম, সেটাকে এখন অন্য কিভাবে রিপ্রেজেন্ট করা যায়, অন্য কিভাবে বলা যায়। যে দেখো প্রথম কেসে কোনো প্রবলেম নাই, নো প্রবলেম, দ্বিতীয় কেসেও কোনো প্রবলেম নাই, নো প্রবলেম, তৃতীয় কেসেও কোনো প্রবলেম নাই, নো প্রবলেম, প্রবলেম শুধুমাত্র এইটাতে। তাহলে আমরা কি বলতে পারি বলতো? উপরের তিনটা কম্বিনেশনে দেখো কোনো না কোনো বস্তুর প্রতিসম ছিল, হয় এটা প্রতিসম ছিল, নাহলে এটা প্রতিসম ছিল, নাহলে এটা প্রতিসম ছিল, কোনো না কোনো একটা বস্তু ছিল যেটা প্রতিসম। এখন আমরা যেই যৌগটা পাচ্ছি, যেই বিক্রিয়াতে সমস্যা, সেটার একমাত্র জিনিস যেটা চোখে পড়তেছে আপাতত, সেটা হচ্ছে দুইটা বস্তুই অপ্রতিসম। তো আমরা এই জায়গাটায় ফোকাস করতেছি, দুইটাই অ্যাসিমেট্রিক কম্পাউন্ড। আমরা যেটা দিয়ে কথা শুরু করলাম যে এই রিয়াকশনটা বুঝা তো আমরা বুঝবোই, বাট প্রবলেমটা কি এটা যদি হয় কোশ্চেন, যে আসলে এখানে কি প্রবলেম হচ্ছে এবং কখন প্রবলেম হচ্ছে, তো আমরা ওই জিনিসটাকে এইভাবে হচ্ছে বলতে পারি আর কি, যে আমরা বলতে পারি
যে একটা অ্যাসিমেট্রিক অ্যালকিন যখন একটা অ্যাসিমেট্রিক রিয়েজেন্টের সামনে পড়ে বিক্রিয়া করার সময়, তখন এইখানে আসলে স্বাভাবিক ওয়েতে কিছু একটা হয় না, কিছুটা মিস হয়, যেই কারণে আসলে স্বাভাবিক ওয়েতে 3 ক্ষেত্রে বিক্রিয়ার রেজাল্ট ঠিক ছিল, একটা ক্ষেত্রে বিক্রিয়ার রেজাল্টটা একটু উল্টাপাল্টা আসছে। ঠিক আছে, তাহলে আমরা প্রবলেমটাকে এইভাবে হচ্ছে বর্ণনা করতে পারি যে অপ্রতিসম অ্যালকিন অ্যাসিমেট্রিক অ্যালকিন এর সাথে একটা অপ্রতিসম বিকারক অ্যাসিমেট্রিক রিয়েজেন্ট। দুই ভাই বলতে পারি কথাটা যে এই কম্বিনেশন হলে সমস্যা হয়, সমস্যা আছে। তো সমস্যাটা কি, কিভাবে সলভ করব, এগুলা ধরো আসতেছে সামনে। ঠিক আছে, তাহলে এই পার্টটা নিয়ে যেন কারো মনে কোনো কনফিউশন না থাকে, আমরা যেই কোশ্চেনটার প্রবলেম সলভ করার চেষ্টা করতেছি সেই কোশ্চেনটাকে চাইলে এভাবেও বলা সম্ভব আর কি, যে অ্যাসিমেট্রিক অ্যালকিন এবং অ্যাসিমেট্রিক রিয়েজেন্ট যখন বিক্রিয়া করে তখন কিছু একটা হয়, কি হয় সেটা আমরা দেখতে চাই। ভাইয়া হ্যাঁ বলো। ভাইয়া অপ্রতিসম বিকারক এটা কি মানে যখন মানে এই ক্ষেত্রে কি এই নামটা আমরা ইউজ করতে পারবো নাকি ভাইয়া যে কোনো ক্ষেত্রে আমরা যদি দেখি যে দুইটা পরমাণু সেম না তখনই ইউজ করতে পারবো, যে মানে এই দুইটা আমরা টার্ম কি ইউনিভার্সাল? শুধুমাত্র হচ্ছে এখানে ইউজ করব, কারণ অন্য কোনো জায়গায় আমাদের বিকারককে ধরো অপ্রতিসম এই ক্লাসিফিকেশনে আনার কোনো প্রয়োজন হবে না আর কি। তো অন্য জায়গায় তুমি এটা বললে কেউ এটা কোনো মিনিং এ বুঝবে না এই শব্দটা তুমি কেন বললা। আচ্ছা ভাইয়া। হ্যাঁ চয়ন মনে হয় কিছু বলতে চাও, বলো। ভাইয়া মানে আমরা অ্যালকেনের ক্ষেত্রে এরকম কিছু দেখলাম না কেন? অ্যালকেনে নাই তাই দেখো নাই। প্রথম কথা অ্যালকেনে তো সংযোজন বিক্রিয়া হয়ই না, মানে দুইটা তো সেম টু সেম একই সিচুয়েশনে নাই, বুঝছো? যে অ্যালকিনে হচ্ছে অ্যালকেনে হচ্ছে না, মানে অ্যালকিন আর অ্যালকেন তো বিভিন্ন চরিত্রে টোটালি ডিফারেন্ট। তো অ্যালকিনে একটা বিক্রিয়া আছে অ্যালকেনে নাই, সেটাই তো স্বাভাবিক না? জি ভাইয়া। বা চিন্তা ভাইয়া করো। হ্যাঁ বলো। অ্যালকিনে কি একটা ডাবল বন্ড থাকা মানে বেশিরভাগ একটা ডাবল বন্ড থাকে বা একটা ডাবল বন্ড থাকার কোনো বাঁধা ধরা নিয়ম আছে? বেশি না না, থাকলে কোনো কোনো বাধা সমস্যা? ধরা নিয়ম নেই। তাহলে ভাই যদি ডাবল বন্ড বেশি থাকে তাহলে যে সাধারণ সংকেতটা আছে ওইটা তো সমস্যা হবে না ওইটাতে কোনো? হ্যাঁ হবে, কিন্তু মানে ধরো তুমি প্রথমেই যদি দুইটা তিনটা ডাবল বন্ড চিন্তা করতে থাকো তাহলে তো বিপদ। এটা বলতে পারো আমাদের এইচএসসি সিলেবাসে নাই আর কি, যে আমাদের জি হচ্ছে ভাই। অ্যালকিনের বিক্রিয়া পড়ার কথা। অ্যালকিনের কার্যকরী মূলক তো তুমি বলো নাই যে একাধিক ডাবল বন্ড থাকে, কার্যকরী মূলক তুমি দাবি করছো কার্বন কার্বন ডাবল বন্ড থাকে। তো আমরা একটা ডাবল বন্ড থাকলে কি হবে সেটা নিয়ে আলাপ করতেছি। যদি আরো ডাবল বন্ড থাকে ওইখানে আসলে খুব বেশি ভিন্নতা আসবে তা না, একটা ডাবল বন্ড যা বিহেভ করে একটা সিগমা একটা পাই থাকবে, অন্যগুলো আসলে তাই করবে, বুঝছো? ভাইয়া বা আরেকটা। আরো যদি সহজ করে বলি, যখন তুমি একটা ডাবল বন্ড থাকলে কি হয় এটা যখন তুমি জানতে পারবা তখন তুমি, আমি তোমাকে দেখাবো না ক্লাসে, যে দুইটা তিনটা থাকলেও আসলে তখন তুমি অনুমান করতে পারবা যে কি হওয়া উচিত আর কি এখানে। তো প্রথমেই তুমি যদি দুইটা তিনটা নিয়ে কথা বলো তাইলে আসলে একটা থাকলে কি হবে সেই ডিসকাশন করা তখন ডিফিকাল্ট হয়ে যাবে আর কি। বুঝেছো আল আরাফাত পিয়াস? হ্যাঁ আমি আসলে এই টপিকের জন্য নয়, নামকরণ করার সময় ওই দুইটা তিনটা হ্যাঁ দেখতেছিলাম তো তখন এই প্রশ্নটা মনে আসছিল। হ্যাঁ হ্যাঁ, না আমিও এই টপিকের জন্য বলি নাই, মানে ইন জেনারেলি বলছি আর কি। ভাইয়া হ্যাঁ বলো, হ্যাঁ শুনতেছি। কি অপ্রতিসম প্রতিসম এগুলো হয়? আরেকবার বলো, বুঝি নাই। ভাইয়া অ্যালকাইনেরও কি প্রতিসম অপ্রতিসম এগুলো হয় নাকি এটা শুধু অ্যালকেনের জন্যই হয়? হ্যাঁ অ্যালকাইনের জন্য তুমি বলতে পারবা, ওই যে যখন প্রয়োজন হবে, এরকম আচ্ছা প্রয়োজনীয়তা যদি উদ্ভব হয় তখন তুমি তখন অ্যালকাইনের ক্ষেত্রেও প্রতিসম অপ্রতিসম বলতে পারবা, এবং আচ্ছা ভাইয়া। অ্যালকাইনের জন্য বলা লাগবে আর কি, অ্যালকাইনেও একই নিয়মেই বলা হবে, ভিন্ন কিছু হবে না। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন আপাতত? আচ্ছা, ও তোমাদের কি কথা শুনতে প্রবলেম হচ্ছে? দেখো সমস্যা নেই, তাহলে আমরা না ভাই ঠিক আছে। আচ্ছা, প্রোপিনের সাথে হাইড্রোজেন ব্রোমাইডের বিক্রিয়ার রেজাল্ট জানতে চাচ্ছিলাম যে এখানে কি হবে। এটা হচ্ছে দেখো, ডাবল বন্ড আছে, একটা অপ্রতিসম যৌগ, তার থেকে বড় কথা অসম্পৃক্ত আনস্যাচুরেটেড কম্পাউন্ড, এইটার মধ্যে হচ্ছে
হাইড্রোজেন ব্রোমাইড যোগ করতেছি, এটা তো একটা কনভেনশনাল সংযোজন বিক্রিয়া, মানে খুব সাধারণ রকমের সংযোজন বিক্রিয়া। এডিশন রিঅ্যাকশন কোন টাইপের এডিশন? ইলেকট্রোফিলিক এডিশন। তো আমরা তো ইলেকট্রোফিলিক এডিশনের ব্যাপারে অনেক কিছু জানি বলে দাবি করতেছি আর কি, যেহেতু গত লেকচার বা তার আগের লেকচারে একেবারে এই ধরনের বিক্রিয়াগুলোর মেকানিজম বা কৌশল, কোন কোন স্টেপ ফলো করে এই বিক্রিয়াগুলো হয়, ওইসব ব্যাপার পর্যন্ত আমরা হচ্ছে কথাবার্তা বলে ফেলছিলাম। তো আমরা এখন যেটা করতে পারি, আমরা ওই আগের এই কর্মকাণ্ডটাকে একটু চেষ্টা করে দেখতে পারি যে আমরা যা জানি মৌলিক জিনিসপত্র সেগুলো দিয়ে এই সমস্যাটাকে সমাধান করা সম্ভব কিনা। বলতো, মানে কার মনে আছে একটা রিয়াকশন যখন শুরু হয় তখন প্রথম পার্টটুকু কি, একদম প্রথম স্টেপ ওয়ান কি? মনে আছে কারো? ভাই রিঅ্যাজেন্ট ব্রেক ব্রেক হয়ে যাবে। হ্যাঁ, রিয়েজেন্ট ব্রেক হয়ে কি ফর্ম করবে? হ্যাঁ, কার্বোক্যাটায়ন। ভাই আয়ন ফর্ম হবে। সেই আয়নের নাম কি? মানে আমরা আসলে যা শুনতে চাচ্ছি তোমাদের কাছে, তোমরা হ্যাঁ, কেউ তো সেই জিনিস কার্বোক্যাটায়ন ফ্রি বলতে বলতেছো না। রেডিকেল। ফ্রি রেডিক্যাল হবে এখানে। এই যে তোমাদেরকে লাইভ অ্যাড অন করতে করতে যে 1 মিনিট দেখতে বললাম, সেই 1 মিনিটও যদি আগের লেকচারটা দেখতা, খালি আগের লেকচারটা দেখতা, তাহলেও কাজ হয়ে যাইতো। মানে হ্যাঁ, তোমরা কার্বোক্যাটায়ন হচ্ছে তৈরি বাসায় করে। যে পড়ালেখা করো না, এটা একেবারে প্রুফ করার জন্য ধরো উঠে পড়ে লাগছো। বলো, আগে কাগজপত্র দেখে ঠিকঠাক বলো। এই পর্যন্ত ঠিক আছে? প্রথমে বিকারকটা ভাঙবে, কথা হচ্ছে বিকারকটা ভাঙিয়ে কি তৈরি করবে, মানে কি উদ্দেশ্যে বিকারকটা ভাঙবে? হ্যাঁ, একটা ইলেকট্রোফিলিক আর একটা হচ্ছে নিউক্লিওফিলিক, দুইটা পার্টে ভাগ হবে। হ্যাঁ, এইটা হচ্ছে বলার কথা ছিল যে এখানে দুইটা অংশে ভাগ হবে, এবং বিক্রিয়াটার নাম যেহেতু ইলেকট্রোফিলিক, এখানে দুইটার মধ্যে একটা পার্ট হচ্ছে ইলেকট্রোফিলিক বিকারক, মানে যেটা অ্যাকচুয়ালি বিকারক এই বিক্রিয়াটার। সেটা কোন অংশটা বলতো? এইচ প্লাস অংশটা না বিআর মাইনাস অংশটা? এইচ প্লাস। এইচ প্লাস অংশটা। তার মানে প্রথমে বিকারকটা ভাঙবে বেসিক্যালি এইচ প্লাস অংশটা তৈরি করার জন্য, কারণ সেই তো আমাদের মূল হচ্ছে প্লেয়ার, ও দিয়ে তো খেলা শুরু হবে, তারপরে না বাকিরা ফিল্ডে নামবে। তো এই যে এইচ প্লাস, এই বিকারকটা তৈরি হবে, এবং এই বিকারকটা কি হয় বলতো, আস্তে আস্তে মূল যে সাবস্ট্রেট তার দিকে হচ্ছে আগায় যায়। ঠিক আছে, তাহলে আমরা এই রিঅ্যাকশনটা শুরু হলো মাত্র, আমরা বুঝতেছি যে ইলেকট্রোফাইল বা যে বিকারকগুলি অ্যাটাক করা দরকার, সেই বিকারকগুলো উড়ে উড়ে সাবস্ট্রেটের দিকে যাচ্ছে। এরপরে স্টেপে কি ছিল? ভাই এটা ওই যে বসার মতো জায়গা করে দিবে কারো। হ্যাঁ, এরপরে স্টেপে ছিল প্রোটনটা যত আগাতে থাকবে, আমাদের এইখানে যে ইলেকট্রনগুলি আছে, শেয়ার্ড ইলেকট্রনগুলি, সেগুলো কি জায়গা মতো থেকে যায় নাকি আস্তে আস্তে সরতে থাকে বলতো? হ্যাঁ, আস্তে আস্তে সরে যায়, পুষ্টিকর। হ্যাঁ, এরা হচ্ছে আস্তে আস্তে সরে যায়, এবং সরে যাওয়ার দিকটা নির্ভর করে প্রোটনের উপর, তাই না? প্রোটন যেদিক থেকে অ্যাটাক করে, প্রোটনকে যেদিক থেকে আগালে সে ভালো করে ধরতে পারবে, সেদিকে সে হচ্ছে আগায় যায়। এখন ধরো একটা টেস্ট টিউবের মধ্যে প্রোটিন আছে, হাইড্রোজেন আছে। তো এই হাইড্রোজেন আয়ন তো আসলে চতুর্দিকে আছে, সব দিকেই আছে। এখন আমাদেরকে যেটা এখানে চিন্তা করে নিতে হবে, যে আমরা দুইটা অপশনই চিন্তা করব, যে ধরো এইখানে যে ইলেকট্রন গুলি আছে, এগুলি বলো তো ভালো করে চিন্তা করে, সরার অপশন ওদের হাতে কয়টা আছে, মানে কয় দিকে সরতে পারে? আইদার ওরা সরে এই পাশের কার্বনের দিকে যাবে, অথবা ওরা সরে এই পাশের কার্বনের দিকে যাবে। এই দুই দিকে যাওয়া ছাড়া তো আসলে ইলেকট্রনের হাতে আর কোনো অপশন খোলা নাই, তাই না? তো আমরা এখন এটা একটু চিন্তা করার চেষ্টা করব, যে ইলেকট্রনটা ডানে যাক বা বামে যাক, ওর আসলে কনসিকোয়েন্সটা কি, মানে ফলাফলটা কি হয়। ঠিক আছে, এটা যদি আমরা একটু জানার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি, এটা আমাদের অলরেডি ইনফরমেশন যা আমরা জানি সেটা দিয়ে সলভ করা সম্ভব। ধরো ইলেকট্রন যখন বাম দিকে মুভ করবে, তখন এটাকে আমরা বলতেছি হচ্ছে অপশন 1, আর ডান দিকে যখন মুভ করবে তখন এটাকে আমরা বলতেছি হচ্ছে অপশন 2। তো সবাই ঠান্ডা মাথায় চিন্তা করো, অপশন 1, আমরা উপরের যে লাইনটা এটার নাম দিলাম হচ্ছে অপশন 1। তাহলে স্টেপ বাই স্টেপ চিন্তা করো। অপশন 1 হচ্ছে মানে সাবস্ট্রেট ইলেকট্রন গুলা কোন কার্বনে সরে যাচ্ছে, এই যে ধরো 1, 2,
3 2 নাম্বার কার্বনে ইলেকট্রন গুলো সরে যাচ্ছে। তাহলে সবাই যদি খাতা সামনে থাকে মেকানিজমটা দেখো, যেন কেউ ভুলভাল উল্টাপাল্টা কথা না বলো। ইলেকট্রন গুলা যদি আস্তে আস্তে সরে 2 নাম্বার কার্বনটায় চলে যায়, কি হয় বলো তো? ইলেকট্রন গুলা সরার পর একটা কার্বোক্যাটায়ন তৈরি হওয়ার কথা না এই সাবস্ট্রেটটা থেকে? সেই কার্বোক্যাটায়নটা সংকেত কি লেখা উচিত বলো তো, যখন ইলেকট্রনটা অপশন 1 বরাবর মুভ করে? তোমরা কি প্রশ্নটা বুঝতে পারছো কিছু? সবার জন্য হচ্ছে আরেকবার বলতেছি, বাট H2C+ এরকম। তোমরা কিন্তু ওই যে মানে কথা এগুলা কম বুঝার মানেও হচ্ছে আগের লেকচার ধরো কম দেখছো, তোমরা আসলে করছোটা কি বাসায় এক সপ্তাহে? দেখো, মনোযোগ দিয়ে শোনো আবার, দরকার হলে এখন যদি উপায় না থাকে তাহলে আমাদেরকে রিপিট করে আবার আগের ক্লাসের মেকানিজম দেখতে হবে, যেটা হচ্ছে আমি আপ্রাণ চেষ্টা করতেছি অ্যাভয়েড করার। তো সবাই দরকার হলে সামনে খাতাপত্র খুলে রাখো, তাতে আমাদের কোনো আপত্তি নাই। বাট যা বলবা ঠিকঠাক মতো বলো। সেটা হচ্ছে এই সাবস্ট্রেট, সবাই খাতার দিকে তাকায় থাকো, যে যখনই প্রোটনটা আগাইতে থাকবে তখন ইলেকট্রন কিন্তু ডানে অথবা বামে, মানে প্রোটন যেদিক থেকে আসবে বলতে পারো ওইটার উপর বেসিস করে সে কোনো না কোনো দিকে সরবে, হয় ডানে সরবে নাহলে বামে সরবে। আমরা প্রথমে চিন্তা করতেছি হোয়াট উইল হ্যাপেন ইফ দ্য ইলেকট্রন ইজ শিফটেড টু লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে? আর বাম দিকে যদি সরতে থাকে তাহলে আসলে কি ঘটবে। এখন এই লেফট সাইডে সে যত মুভ করতে থাকবে ইলেকট্রন গুলি, সে কি ইলেকট্রন গুলা কোন কার্বনে আসতে থাকবে বলতো? 2 নাম্বার কার্বনে আসতে থাকবে। আর ইলেকট্রনটা হারাইতে থাকবে কোন কার্বনটা বলতো? 1 নাম্বার নাম্বার কার্বন। কার্বন। তাহলে একটু পরে এই প্রোটনটা যে যে বসবে বলতো, প্রোটনটা কোন কার্বনে যে বসা উচিত? 2 নাম্বার কার্বনে নাকি 1 নাম্বার কার্বন? 2 নাম্বারে। সবাই একটু চিন্তা করে বলো তো, দরকার আমাকে চ্যাট বক্সে লিখে দাও যদি বলে মনে হয় যে কোনো বিপদের মধ্যে পড়তে যাচ্ছ। কোশ্চেন সিম্পল, প্রোটন এইখানে 1 নাম্বার অপশনে যদি সবাই আমরা অ্যাপ্রোচ করি, প্রোটনটা কোন কার্বনে ল্যান্ড করতে যাচ্ছে? কার্বন 1 নাকি কার্বন 2? ঠিক আছে, অল্প সময় তোমরা কয়েকজন অ্যান্সার দিছো, বেশ কয়েকজন, সবাই অপশন 2 বলছো, গুড। তাহলে হচ্ছে ঠিক আছে, এটা আসলে অপশন 2 তেই হচ্ছে, সরি মানে কার্বন 2 তেই হচ্ছে ল্যান্ড করার কথা। তাহলে একটু চিন্তা করো তো মনে মনে, বা মনে মনে চিন্তা করা লাগবে না, তুমি রাফ কাগজে লিখে লিখে চিন্তা করতে পারো। তার মানে একটু পরে জিনিসটা এরকম হইতে যাচ্ছে, দেখো আমি ঠিকঠাক বলতেছি কিনা, এরকম একটা জিনিস হইতে যাচ্ছে। এবং প্রোটনটা তখন অবভিয়াসলি এই কার্বনটা এসে ল্যান্ড করবে। যদি ল্যান্ড করে তাহলে বলো তো এখন গঠনটা দেখতে কেমন হবে? এই নেগেটিভ চার্জটা কি আর থাকবে? এটা থাকবে না। সেই জায়গায় কি হবে? একটা হাইড্রোজেন এসে অ্যাড হবে। তো CH3 CH2 CH2+ এরকম একটা কাঠামো তৈরি হবে। দেখো ঠিক বললাম কিনা, এই পর্যন্ত সবাই ওকে কিনা, এটা সবাই একটু আগে কাগজপত্র মিলাই টিলাই দেখো, কারো যেন কোনো কনফিউশন না থাকে। এগুলা মুখস্থ করাই যাবে না, মানে বাকি পোলাপানের সাথে ধরো তোমরা আগায় পিছায় থাকতে পারো জাস্ট এই জায়গাগুলাতে। দেখবা যে মেজরিটি পোলাপানের কোনো কন্ট্রোল নাই এগুলার উপর, কি হচ্ছে কেমনে হচ্ছে, জাস্ট জানে যে এখানে এরকম একটা আয়ন লিখতে হবে। ঠিক আছে, তাহলে অপশন 1 এ এরকম একটা আয়ন আসছে। তাহলে বাকিটা তোমরা একটু নিজেরাই পুরোপুরি চিন্তা করে বলো তো, আমরা যদি অপশন 2 তে অ্যাপ্রোচ হ্যাঁ, করি। একটা জিনিস তো বুঝি। হ্যাঁ বলো। হ্যাঁ, মাইনাসটা হাইড্রোজেনে পরিণত হলো কিনা? মাইনাসটা হাইড্রোজেনে কেন পরিণত হবে? এইখানে যখন মাইনাস ছিল তখন তো এখানে 2 ছিল না। এই ইলেকট্রোফাইলটা যে বসবে কোথায়? মাইনাস ওয়ালা কার্বনটায় বসবে না? এই H+টা এসে এই ও, কার্বনে বসার বসছে। পরে। হ্যাঁ, বসার পরে। ও আচ্ছা আচ্ছা, আমি আরো বলতে চাই বসার আগে মাইনাসটা হলো। না, বসার আগে তো মাইনাস প্লাস দুইটাই থাকার কথা, এই যোগে তো তুমি এখানে কোনো মাইনাস পাচ্ছ না, শুধু প্লাসটা পাচ্ছ। আবার হাইড্রোজেন একটা জায়গায় দুইটা হয়ে গেছে, যাই হোক, ওটা বলছি তুমি খেয়াল করতে পারো জি নাই মনে হ্যাঁ। হয়। ঠিক আছে, তাহলে প্রথম আয়নটা হচ্ছে এইটা। এখন আমরা একইভাবে অপশন 2 এর ক্ষেত্রে কি হবে সেটা জানতে চাচ্ছি। এটা আমি লিখে দিব না, তোমরা তোমাদের খাতায় যা ইচ্ছা লেখো, লিখে টিখে আমাকে শুধু মুখে বলো বা লিখে দাও যে এখানে আসলে কি হবে, এই আয়নটা দেখতে কেমন হবে। মুখে বলতে পারো, কোনো সমস্যা নেই। প্রথমে হচ্ছে CH3, তারপর কি হবে? সিএইচ এর উপরে প্লাস হবে। H+। এবার ফার্স্টে পরেরটা CH এর উপরে প্লাস হবে, আর একটা সিঙ্গেল বন্ড, এখানে কি হবে? সিএইচ থ্রি হবে। CH3। ঠিক আছে, তাইলে এটা তো ধরো তোমরাই মোটামুটি বললা, এখানে আমি তো কিছু বলে দেই নাই। তো সবাই দেখো যে বাকি যারা আসো আর কি প্রেজেন্ট, ফেসবুক লাইভে যদি কেউ থেকে থাকো, সবাই মিলে আমার একটু বলো এটাতে ওকে কিনা, সবাই এটাই আসছে কিনা।
ঠিক আছে, একটু ফাস্ট ফাস্ট রেসপন্স করে ফেলো, বা উল্টাও করতে পারো, যারা শুধু বুঝো নাই তারাও খালি রেসপন্স করতে পারো। একটু তাড়াতাড়ি বললে ভালো হয়, তাহলে আমরা একটু তাড়াতাড়ি বলবো। ঠিক আছে, কারণ একটা জিনিস বুঝতেছো, এই লেকচার গুলার মধ্যে আসলে মানে ব্রেক করলেই হচ্ছে সমস্যা, তোমরা আগের জিনিসপত্র আর মাথায় রাখতে পারতেছো না। প্রচুর পরিমাণ উদ্দায়ী জিনিস, ভোলাটাইল জিনিস, বুঝছো, উড়ে উড়ে চলে যাচ্ছে চারিদিকে। হ্যাঁ, নাজমুল হুদা রাজু, বলো, আরেকবার বলবো? ভুলে হ্যান্ড রাইজ হয়েছিল তো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, বাকিদের কি অবস্থা দেখো, কারো যদি স্পেসিফিক কোনো জায়গায় কোনো প্রশ্ন থাকে বলে ফেলো। আপাতত কি করতে হবে সেটা ক্লিয়ারলি বলে দিছি, কিছুই করতে হবে না। আগের দিন যে মেকানিজমটা পড়ছো, কৌশলটা পড়ছো, এই প্রোটন দিয়ে কৌশলটাকে সামনের দিকে আগায় নিয়ে যাবা কার্বোক্যাটায়ন তৈরি হওয়ার ধাপটা পর্যন্ত, এবং চিন্তা করে দেখবা কোন আয়নটা হচ্ছে তৈরি হয়। তার মানে অপশন ওয়ানে যদি আগায়, ইলেকট্রনটা যদি বাম দিকে শিফট করে, তাহলে হচ্ছে তুমি একটা কার্বোক্যাটায়ন পাচ্ছ। ডান দিকে শিফট হলো কার্বোক্যাটায়ন পাচ্ছ, বাট দুইটা ভিন্ন কার্বোক্যাটায়ন পাচ্ছ। এখন যদি আমরা একটু অন্য দিকে আসি, প্রথম যে কার্বোক্যাটায়নটা সেটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন বলো তো? 1 ডিগ্রি। 1 ডিগ্রি। কিছু কি মনে টনে পড়ে, বুঝতেছো? পরেরটা কত ডিগ্রি? ভাই 2 ডিগ্রি 2 পরেরটা। ডিগ্রি। পরেরটা হচ্ছে 2 ডিগ্রি। তার মানে দুই অপশনে যে দুই রকমের কার্বোক্যাটায়ন আসে, সেগুলো আবার একই জিনিস না, এমন না যে এক্সাক্ট একই জিনিস আসে, দুইটা কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস আসে। এক অ্যাপ্রোচে 1 ডিগ্রি একটা কার্বোক্যাটায়ন তৈরি হয়, আর এক অ্যাপ্রোচে আগালে একটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হয়। এখন আগেও আমরা তোমাদেরকে এই ধরনের ব্যাখ্যা বলছিলাম যে বিক্রিয়ার মধ্যবর্তী একটা স্তরে 1 ডিগ্রি এবং 2 ডিগ্রি দুই রকমের কার্বোক্যাটায়ন তৈরির সম্ভাবনা আছে, এখান থেকে যেটা দেখা যাচ্ছে। বামে শিফট করলে 1 ডিগ্রি, ডানে শিফট করলে 2 ডিগ্রি। এখন সে কি বামে বেশি শিফট করতে চায় নাকি ডানে বেশি শিফট করতে চায়, এই কোশ্চেনের উত্তর তো দেয়া এখন সহজ তুলনামূলক। তোমরাই বলো, 2 ডিগ্রি আর 1 ডিগ্রি 2 দুইটা ডিগ্রিটা যদি তৈরির সুযোগ থাকে, হ্যাঁ, কোনটার দিকে তার ঝোঁক বেশি থাকা উচিত? 2 ডিগ্রি ভাইয়া। তো স্থিতিশীলতা, স্টেবিলিটির দিক থেকে এই সিকোয়েন্স আমাদের সবার জানা আছে। তো তুমি যদি স্টেবিলিটি বা স্থিতিশীলতা কনসিডার করো, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন গ্রেটার দেন 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। ঠিক বললাম তো না? জি ভাইয়া। ঠিক আছে, সবাই দেখো চিন্তা করে, কোনো কিছু নিয়ে দ্বিমত থাকলে বইলো। অথবা আমরা তোমাদেরকে এই ব্যাখ্যা আগেও বলছি, কোন একটা রিঅ্যাকশনের প্রোডাক্ট যত কমফোর্টের মধ্যে থাকবে, যত স্টেবল হবে, ওইদিকে রিয়াকশনের বায়াসিং তত বেশি থাকবে, ওই রিয়াকশন ফাস্ট হবে, ওই দিকে বেশি বেশি যেতে চাইবে। তুমি যেমন এখানে যদি বলি সে ডানে বামে দুই দিকেই শিফট করতে পারে, সেটা নিয়ে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আমরা যদি স্যাম্পল সাইজ নেই, ধরো 100 বার চেক করলাম, তাইলে নিশ্চিত থাকতে পারো 100 বারের মধ্যে 2 ডিগ্রির দিকে আসবে মেজরিটি পার্ট, 70-80%, আর 1 ডিগ্রির দিকে যাবে হচ্ছে কম কম 10-20%। ঠিক আছে, তো এখানে তাহলে আমাদেরকে এই সিদ্ধান্তটা দিতে পারতে হবে যে স্টেবিলিটির কনটেক্সটে কোনো ব্যাখ্যা করা লাগবে না কিভাবে তুমি বুঝলা 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি, শুধু বললেই হবে আমরা জানি, কারণ এটা তো আমরা আগেই পড়ে আসছি, পুরোনো টপিক। আমরা জানি যে এখানে স্থিতিশীলতার ক্রম হচ্ছে 3-1, তাহলে এখানে 2 ডিগ্রির দিকে ঝোঁক বেশি থাকবে, উৎপন্ন হবে বেশি বেশি। এখন এটা যদি আমরা কনফার্ম হইতে পারি সবাই, বা এগ্রি করতে পারি যে 1 ডিগ্রির তুলনায় 2 ডিগ্রি তৈরি হওয়ার সম্ভাবনা বেশি, তৈরি হবে বেশি বেশি, এই ধাপটার পরের ধাপটা কি ছিল বলতো? এখানে যে জেড মাইনাস, বা এইখানে যেটা নাম হচ্ছে ব্রোমাইড, এই আয়নটা এসে যুক্ত হওয়ার কথা ছিল। তাহলে এই আয়নটা যুক্ত হলে, এটা কি বুঝতেছো সবাই, 1 ডিগ্রি থেকে যদি জেড মাইনাস বা ব্রোমিন মাইনাস এসে যুক্ত হয়, তাহলে কোন যৌগটা তৈরি হবে? CH3, CH2, CH2Br, এটা তৈরি হবে। আর 2 ডিগ্রির সাথে যদি ব্রোমাইডটা এসে যুক্ত হয়, তাহলে সে কি তৈরি করবে? CH3, CHBr, CH3। তো ডিসকাশনের মধ্যে এই ব্যাপারটা অলরেডি চলে আসছে, এটা পরিমাণে কম পাবো, এটা পরিমাণে বেশি পাওয়া উচিত। এই সিদ্ধান্ত লাস্ট ধাপে এসে নিতে হয় নাই, এই সিদ্ধান্তটা আসলে এই ধাপে আমরা সেটেল করে ফেলতে পারছি। তাহলে উত্তর তো চলে আসলো যে যদি আমরা প্রোপিন টাইপের যৌগের মধ্যে ব্রোমিন যোগ করি, সরি হাইড্রোজেন ব্রোমাইড যদি যোগ করি, তাহলে যেটা দেখা যাচ্ছে যে এখানে বলতো এইটাও একটা অ্যালকাইল হ্যালাইড, এইটাও একটা অ্যালকাইল হ্যালাইড, কোনটা কত ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড? নিচেরটা হচ্ছে একটা 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, যে ব্রোমিনটা দেখবা যেই কার্বনের সাথে আছে সেটা দুইটা অ্যালকাইলের সাথে যুক্ত হয়। আর এটা একটা 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, কারণ ব্রোমিনটা যেই কার্বনের সাথে যুক্ত সে আসলে মাত্র একটা কার্বনের সাথে হচ্ছে যুক্ত হয়। ঠিক আছে, দেখো মানে অনেক কথাবার্তা বলতেছি, এগুলা একটু নোট ডাউন করা যায় কিনা এবং বোঝা যাচ্ছে কিনা তার থেকে বড় কথা। ভাইয়া হ্যাঁ বলো। ভাইয়া আমরা
যখন প্রশ্নটা শুরু করেছিলাম তখন তো ভাইয়া কোশ্চেনটা এরকম ছিল যে এই দুইটার ভিতরে কোনটা মানে কোন উৎপাদটা তৈরি হবে, কিন্তু এখন তো সম্ভাবনার দিকে চলে গেছে, না, মানে কোনো কোনটা সমস্যা সম্ভাবনা। নাই, মানে তুমি যে প্রশ্নটা করছো এটা তো ধরো উত্তরের সরল ভার্সন, তাই না? ধরো আমরা এখন উত্তরটা দিচ্ছি জটিল ভাবে যে দুইটা যৌগই হবে একটা পরিমাণে বেশি একটা পরিমাণে কম। তাহলে প্রশ্নটাকে যদি আমরা সরল করে এইভাবে বলি দুইটার মধ্যে কোন যৌগটা তৈরি হবে, এই প্রশ্নটার উত্তর কোনটা দিতা তুমি, বা কোনটা দেওয়া উচিত? সেটার সম্ভাবনা বেশি। হ্যাঁ, তো উত্তর তো আসলে সরল উত্তরটা আমাদের কাছে তো আর সরল ভাবেই আছে। আমরা যদি ইচ্ছা করে জটিল ভাবে এবং ডিটেল ভাবে বলতে চাই তাইলে কি বলতে হবে সেটা আমরা জানতেছি। তো তুমি দুইটার মধ্যে তো যেটা পরিমাণে বেশি ওইটা তো উত্তর হিসেবে নিবাই যদি তুমি একটা যৌগ বলতে চাও। বুঝছো? তো ওইটা নিয়ে কনফিউশনের কিছু নাই, বা মানে সন্দেহ পোষণের কিছু নাই। জি ভাইয়া। ঠিক আছে, এরপর আর কে মনে হয় হাত তুলছিল, চয়ন নাকি? জি ভাইয়া, পিয়াসের কোশ্চেনটাই ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমার মনে হয় ওইটা বরং সহজ প্রশ্ন, যে যদি একটা যোগের কথা বলি এই বিক্রিয়ার রেজাল্ট আসলে কোনটা, আসলে কোনটা আমরা এখন জানি, আর উত্তর আসলে কোনটা। উত্তর হচ্ছে নিচে যে যৌগটা, যেটা আমরা এগ্রি করতেছি সবাই যে ওইটা পরিমাণে বেশি পাওয়া উচিত। তো তুমি চাইলে শুধু ওই উত্তরটা লিখবা, মানে তুমি যদি একটা উত্তর লেখো তাহলে তো অবভিয়াসলি নিচেরটা লিখবা। আর যদি মনে করো তুমি দুইটাই লিখবা তখন তুমি দুইটাই লিখতে পারো, লিখে আবার তোমার কমেন্ট করতে হবে। যদি কোনো কমেন্ট ছাড়া দুইটা লেখো তাহলে আবার জিরো দিয়ে দিবে, কারণ টিচার ভাববে যে তুমি দুইটা লেখা মানে তো আরো সেফ সাইড, ডানে গেলে কি হবে বামে গেলে কি হবে, এই দুইটার বাইরে তো যাবে না কোনো কিছু। তো তুমি যদি দুইটা উত্তরই লেখো তাহলে তোমাকে আবার ওই কমেন্ট করতে হবে কোনটা পরিমাণে বেশি কোনটা পরিমাণে কম। আমরা এগুলোকে যে মেজর প্রোডাক্ট মাইনর প্রোডাক্ট, কিছু ক্ষেত্রে পার্সেন্টেজ যদি আমাদের জানা থাকে পার্সেন্টেজ গুলা উল্লেখ করে দিতে পারো। যেমন এইটা খুব বিখ্যাত বিক্রিয়া, তো এটা পার্সেন্টেজ দেখবা যে বইতেই দেওয়া আছে, যে বেশি যেটা সেটা মোটামুটি 90%-এর মতো আসে, কম যেটা সেটা হচ্ছে 10%-এর মতো আসে। বাট পার্সেন্ট হচ্ছে তুমি সব বিক্রিয়ার জন্য তো আর তোমার জানা থাকবে না, তুমি শুধু কম বেশির কথাটাই বলতে পারবা। পার্সেন্ট হচ্ছে যে বইতে যদি দেয়া থাকে একটা দুইটা বিক্রিয়ার, তো সেটা তুমি এমসিকিউ এর জন্য জেনে রাখতে পারো এবং সেটা উত্তরে লিখলে তোমার ভ্যালু অ্যাড হবে আর কি, উত্তরটা পাকাপোক্ত হবে। ঠিক আছে, তো সবাই একটু চিন্তা করে দেখো। মুনতাহা বোধহয় প্রথমে অ্যান্সার বলছিলা, এটাই মনে হয় বলছিলা, তো চেক করে দেখো যে যা ভাবছো যে যেভাবে বলছো সবকিছু ঠিকঠাক আছে কিনা। এইটাই হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার, যে প্রোপিনের মধ্যে হাইড্রোজেন ব্রোমাইড অ্যাড করলে কি হবে, কি কোনটা উৎপন্ন হবে। এই ধরনের কোনো প্রশ্ন যদি হয় এটা হচ্ছে তার সঠিক উত্তর। দেখো সবাই বুঝছো কিনা। কোনো স্টেপে যদি কারো কোনো কিছু কনফিউজিং মনে হয় কথা বলো বা জানাও। ঠিক আছে, আর এমনও না মানে ক্লাসে তোমার ইমিডিয়েটলি বসে ইমিডিয়েটলি শুনে পুরো বুঝে ফেলতে হবে, ব্যাপারটা এরকম না। যতটুকু পর্যন্ত বললাম মিনিমাম অ্যামাউন্টে সেন্স মেক করলেই হয়, পরোটা হচ্ছে বাসায় পড়ে টোরে লিখে লিখে প্র্যাকটিস করে আরো ক্লিয়ার হবে যে ঘটনা কি ঘটতেছে। এখন আবারও একই অবস্থা, আমরা মূল জিনিসটা তোমাকে বলে ফেলছি, অ্যাকচুয়াল ঘটনা কিভাবে ঘটে একেবারে কৌশল সহ বলে ফেলছি। এখন হচ্ছে এটাকে আবার ওই যে ভাষায় প্রকাশের উপযোগী বানাইতে হবে। অলরেডি ভাষায় প্রকাশ হয়েছে, বাট আরো কম টেকনিক্যাল কথা বলে, মানে গভীরের কথা কম বলে ভাষা ভাষা কথা বলে কিভাবে প্রকাশ করতে হবে সেটা হচ্ছে আমরা তোমাদেরকে একটু জানাইতে চাই। লিখতে পারো সবাই, আমি বাংলায় লিখতেছি, পরে যারা ইংলিশ বুঝো ইংলিশ ট্রান্সলেট করে নিতে পারো, অথবা ওয়েট করে আমরা বলে দিব। অপ্রতিসম অ্যালকিন, এবার দেখো আমরা যেভাবে প্রশ্নটা তৈরি করছিলাম সেই প্রশ্নের মতো করে যদি আগাই, অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের সংযোগ বা সংযোজনের ক্ষেত্রে একটা জিনিস চিন্তা করো তো, যখন আমরা প্রথম প্রশ্নটা তৈরি করছিলাম তখন হয়তো আমরা সবাই চিন্তা করি নাই যে এত কিছু চিন্তা করে উত্তরটা দিতে হবে। আমরা যদি ওই যে যেটা আগেও তোমাদেরকে বলছি যে কৌশল জানা মানে তো ডিটেল জেনে ফেলা, কৌশল বাদ দাও, শুধু অ্যান্সার জানতে চাই। কোশ্চেনটা যদি শুধু এই পর্যন্ত থাকতো যে 1 মার্কের প্রশ্ন বা এমসিকিউ প্রশ্ন, শুধু উত্তরটা বাছাই করো, তাহলে আমার কি এই কৌশলের পুরাটা আসলে ফলো করার দরকার ছিল, নাকি আমি শুধু এই লাস্টের স্টেপটা দেখেই ডিগ্রির বলে দিতে ব্যাপারটা পারি যে কোনটা আসলে কই যাচ্ছে, শুধু লাস্টের স্টেপটা দেখলেই হচ্ছে? তো দেখো তো আমরা যদি বলি
ব্রোমাইড যে কোনো একটা কার্বনে যুক্ত হচ্ছে, শুধু লাস্ট স্টেপটার কথা বলতেছি, ভুলে যাও, আগে যা কিছু হয়েছে সব ভুলে যাও, শুধু ব্রোমাইডটা যে রেডিমেড এই আয়নের মধ্যে যে যুক্ত হচ্ছে। তাহলে তুমি এই ব্রোমাইড তার সাথে এই যৌগটা চেক করো, মাঝখানে জিনিসপত্রগুলো বাদ দিয়ে দাও, ওই জটিল জিনিসগুলা। তো বলো তো ব্রোমিনটা কোন কার্বনটায় যুক্ত হলো, এটা কিভাবে প্রকাশ করা যায়? আইদার আমরা বলতে পারি 1 নম্বরে যুক্ত হবে অথবা 2 নম্বরে যুক্ত হবে। কিন্তু 1 নম্বর 2 নম্বর বলাটা সেফ না, কারণ আমার তো সব যৌগ প্রোপিনের মতো 3 কার্বনের হবে না। এটা যদি বড় হয় তাহলে তো এই কার্বন সংখ্যাটা আউলা ঝাউলা হয়ে যেতে পারে। তো অনেক চিন্তা ভাবনা করে আমরা এটাকে এইভাবে সিদ্ধান্তে আসছি যে এইভাবে ভাষায় প্রকাশ করব, যে অপ্রতিসম অ্যালকিনের ক্ষেত্রে অপ্রতিসম বিকারকের সংযোজনের ক্ষেত্রে বিকারকের ঋণাত্মক অংশ, মানে ব্রোমাইড আয়নটার কথা বলতেছি, মিলাই মিলাই নিও, বিকারকের ঋণাত্মক অংশ কোথায় যেয়ে যুক্ত হয়, কোন কার্বনের সাথে? ভাইয়া যেটায় হাইড্রোজেন কম আছে। হ্যাঁ, দ্বিবন্ধন যুক্ত যে কার্বনটিতে হাইড্রোজেন কম আছে তার সাথে যুক্ত হয়। তাহলে তো কথা ঠিকঠাক থাকে, তাই না? মানে যেটাতে নিয়ে তোমার হাইড্রোজেনটাকে দেওয়ার কথা ছিল বা ব্রোমিনটাকে দেওয়ার কথা ছিল, এইখানে নিয়মে কোনো ধরনের এলোমেলো হয় না, যা আমরা করছি সেটারে আমরা ঠিকঠাক মতো এইভাবে বলতে পারি। ঠিক আছে, তাহলে আমরা একটা সমস্যায় ছিলাম যে কার্বনটাকে কিভাবে বুঝাই দিব, মানে বাকিদেরকে বুঝাবো। 1 নম্বর 2 নম্বর বলা কেন ঠিক না সেটা হয়তো বুঝতে পারছি, যে যদি যৌগটা অন্যরকম হয়, বড়সড় হয়, তাহলে তার কোনটা 1 নম্বর কোনটা 2 নম্বর এগুলো কোনো ঠিক ঠিকানাই থাকবে না। তো আমরা কথাটাকে ফর্মালি এইভাবে হচ্ছে অল্প ভাষায় বলে বুঝাইতে পারি। শুধু সমস্যাটার সমাধান কি হবে, এই কোশ্চেনের উত্তর হচ্ছে যে কোনো অপ্রতিসম অ্যালকিন যদি যে কোনো অপ্রতিসম বিকারকের সাথে যুক্ত হইতে আসে, অলওয়েজ সে একটা প্রবলেমের ভিতর দিয়ে যাবে, আন্দাজে যৌগ লিখলেই তখন ঠিক হবে না। এই সংযোগের ক্ষেত্রে কি করতে হবে, বিকারকের যেটা ঋণাত্মক অংশ, যেমন এই ক্ষেত্রে ব্রোমাইড আয়নটা কি হবে, দ্বিবন্ধনযুক্ত যেই কার্বনে হাইড্রোজেন কম ছিল, এই যে এটাতে হাইড্রোজেন কম ছিল, এই কার্বনটার সাথে এসে বিকারকের ঋণাত্মক অংশটা হচ্ছে যুক্ত হবে। তো ব্রোমিন অংশটা এসে যেখানে হাইড্রোজেন কম ছিল সেইখানে এসে যুক্ত হবে, আর হাইড্রোজেনটা অন্য যেটা ফাঁকা আছে সেটাতে যুক্ত হবে, সেটার বলা দরকার নাই আর কি, তার সাথে এসে যুক্ত হয়। তো দেখে বুঝতেছো এটা একটা অফিসিয়ালি নিয়ম কানুন টাইপের মনে হচ্ছে, এইটা শেষ পর্যন্ত তোমাকে মাথায় রাখতে হবে 1 মার্কের জন্য, বা যখন শুধু সমাধান চাইবে কৌশল না আছে তখন শুধু এইটা লিখে আমরা জানি বলেও তুমি এটা পার করে দিতে পারবা। তো তোমাদের এখন কাজ হচ্ছে, কৌশলটা তো দেখলা, একমত হওয়া যে কৌশলে আমরা যা দেখলাম যা ঘটাইলাম এটাকে সরল ভাষায় এইভাবে আসলে বলা যায়। এটার সাথে যদি একমত হইতে পারো তাহলে আমাদের কাজ শেষ। ঠিক আছে, সবাই একটু দেখো যে কৌশল, আমরা কৌশলের সাথে মিল রেখে রেখেই লিখে লিখে বলে বলে তোমাদেরকে দেখাইলাম, যেন কোনো গ্যাপ না হয়, এমন যেন মনে না হয় যেখানে কথা বলতেছে একরকম ঘটনা দেখলাম আরেক রকম, এরকম যেন মনে না হয়। তো আলটিমেটলি আমাদের দুইটা জিনিসই লাগবে, ওই যে উপপাদ্যের মতো প্রথমে বিশেষ নির্বাচন তো বলা লাগবে, তো সেটা হচ্ছে এরকম 2 লাইনে বলতে হবে, আর দেন প্রুফ যদি চায়, ড্রয়িং যদি চায়, তারপর এটা করতে হবে। ঠিক আছে, বাকি যারা ইংলিশ ভার্সন তোমরা তো বুঝছো, অ্যাসিমেট্রিক অ্যালকিনের সাথে যদি অ্যাসিমেট্রিক রিএজেন্ট কানেক্ট হতে আসে, অ্যাড হতে আসে, তখন রিএজেন্টের নেগেটিভ পার্ট ডাবল বন্ডের যে কার্বনে হাইড্রোজেন কম আছে তার সাথে কানেক্ট হবে, এইটা হচ্ছে rule। ভাইয়া হ্যাঁ, এটা কি আচ্ছা ভাই, প্রশ্নে আসলে আমরা জানি দিয়ে দিয়ে দিলেই হবে, নাকি আপনি যে হ্যাঁ হ্যাঁ, যেভাবে এটা তুমি বুঝাইতেন এই যে এটা এটা তো সাজিয়ে নিয়ম কানুন লিখলেই হবে? সুন্দর করে আমরা লিখলাম হচ্ছে আমরা জানি হিসাবে লেখার জন্য। আর ওই যে এই নিয়মটা হচ্ছে যেগুলো মহান বিজ্ঞানী প্রথম খেয়াল করছেন, মার্কোনিকভ ওনার নাম, এটারে মার্কোনিকভের নিয়ম বা নীতি বলতে পারো আর কি। বইপত্রে দেখবা অন্য সবকিছু বাদ, শুধু মার্কোনিকভ মার্কোনিকভ করতে করতে ধরো মোটামুটি গলা শুকায় ফেলছে। ওই জন্য আমরা মার্কোনিকভের নামটা আসলে বলারই চেষ্টা করি নাই, মানে আমরা তোমাকে ওইটা বোঝানোর চেষ্টা করতেছিলাম যে এই নিয়ম নীতির সাথে মার্কোনিকভের আসলে কোনো সম্পর্কই নাই, মানে এমন না যে মার্কোনিকভ কোনো কিছু করে দিয়ে গেছে বা দেখাই দিয়ে গেছে। মার্কোনিকভ নামটা না জানলেও আসলে এই সমস্যার সমাধান ঠিকঠাক মতোই করা সম্ভব আর কি। মানে আপেল উপর থেকে নিচে পড়ার সাথে যেমন নিউটনের কোনো সম্পর্ক নাই, নিউটন বেঁচে থাকলে বা নিউটন এই পৃথিবীতে এক্সিস্ট করুক না করুক, আপেল উপর থেকে নিচেই আসে। তো এখানেও সত্য, প্রোপিনের সাথে যখন তুমি হাইড্রোজেন ব্রোমাইড যোগ করবা, এটাও সত্য যে এখানে তোমার 2 ডিগ্রি যোগটা বেশি বেশি আসবে।
তো এটার সাথে মার্কোনিকভের কোনো সম্পর্ক নাই। মার্কোনিকভের সম্পর্ক হচ্ছে এই জায়গাটায় যে সে এটা প্রথম অবজার্ভ করছে। তো অবজার্ভ করার সাথে তো তার মানে কোনো কন্ট্রিবিউশন নাই আসলে এখানে, বুঝছো? তো আমাদের পয়েন্টটা তো বুঝতে পারছো যে বইপত্রে তুমি বারবার দেখবা মার্কোনিকভের কথাটাই হচ্ছে আগে আগে আসে, বাট মার্কোনিকভের কথাটা এখানে পরে আসলেও কোনো সমস্যা নাই। হ্যাঁ, রাহাত বল। মার্কভনিকভ না, আমি একটা ওয়ের পরে একটা ভি আছে, কয়ের পরে তো ভ থাকার কথা না, আমি দেখছি। আচ্ছা, হতে পারে। চেক করে দেখো। কয়ের পরে ভ থাকবে না। এমনিতে যেটা ঝামেলা হয় মার্কনিকভ নাকি মার্কোনিকভ, ওই জন্য ইংলিশটা লিখে দিচ্ছেন, একটা ও আছে, মার্কোনিকভ বলে। হ্যাঁ রাহাত বলো, শুনতেছি। তো ভাই এই যৌগটা যদি অনেক বড় হয় তখন তো কার্বন কার্বন ডাবল বন্ড দুইটা হইতে পারে, আবার তিন জায়গাতে হইতে পারে, তখন তো সিএইচ মানে কার্বনের এখানে তো বললাম যে সর্বনিম্ন যে জায়গায় হাইড্রোজেন আছে, তো ওই রকম জায়গা তো দুই একটা হতে পারে, তখন কোনটা হ্যাঁ হবে? মানে তোমার যদি কোনো যৌগে ওরকম মাল্টিপল রকম ডাবল বন্ড থাকে, এটা তোমার এইচএসসি তে না জানলেও চলবে, মানে ওটা এইচএসসি এর স্কোপের বাইরে, এবং ওটাকে তুমি মার্কোনিকভ নীতি বলবাও না। মার্কোনিকভ নীতি হচ্ছে এই সিচুয়েশনে তুমি কি করবা এই প্রবলেম সলভ করার জন্য, যে ধরো একটাই ডাবল বন্ড আছে এবং এটা অপ্রতিসম অ্যালকিন এবং একটা অপ্রতিসম বিকারক সাথে আসছে, বুঝছো? বাকি কেসগুলি আবার এই যে এরকম কৌশল অবলম্বন করে করে বুঝে বুঝে ভিতরে কি হচ্ছে না হচ্ছে দেখে দেখে তারপরে সিদ্ধান্ত দিতে হবে। মানে এখন যা শিখলাম এটাই আমাদের এসএসসি এর মধ্যে, হ্যাঁ এছাড়া এটা বাইরে হচ্ছে না জানলে তো এইচএসসি পর্যন্ত বেস্ট থিং, এইচএসসি তে এর থেকে বেশি কিছু লাগবে না। তাহলে তো সমস্যা। হ্যাঁ চয়ন মনে হয় কিছু বলতে চাও, বলো। ভাইয়া এটা মানে সিকিউএ কিভাবে আসবে মানে প্রশ্নটা? এই যে তুমি তো আবার শুরু করে দিলা, আমরা তো তোমাকে ক্লাসের শুরুতেই বললাম এখান থেকে প্রশ্ন কিরকম আসে সেটা আমরা টপিক শেষ হলে বলবো। তো তুমি ওই পর্যন্ত তোমাকে একটু কষ্ট করে হচ্ছে ধৈর্য ধারণ করতে হবে। এটা বলছি না বলো তো, ক্লাসের শুরুতেই কিন্তু বলছি এখান থেকে সিকিউ কি আসে, টপিক শেষ করার পর কিন্তু আমরা তোমার বলতে পারবো। তো আমাদের আসলে টপিক শেষ হয় নাই আর কি, বুঝছো চয়ন? বাকি আর কারো কোনো প্রশ্ন আছে টপিক রিলেটেড? না ভাই নেই। আচ্ছা প্রশ্ন আসলে আছে, মানে আমি এটা প্রশ্ন পড়তেছিলাম চ্যাট বক্সে, হচ্ছে মুনতাহা প্রশ্ন পাঠাইছো যে ভাইয়া 1 ক্লোরোপ্রোপেন যদি বানাতে চাই তাহলে এক্সট্রা ক্যাটালিস্ট দিয়ে পাওয়া সম্ভব কিনা। মানে এই বিক্রিয়া দিয়ে পেতে চাচ্ছো? মানে 1 ক্লোরোপ্রোপেন তো তুমি মানে প্রোপেনের মধ্যে ক্লোরিন যোগ করলেই তো 1 ক্লোরোপ্রোপেন টাইপ চলে আসবে, মানে এরকম ওইভাবেও সলভ করতে পারো আর কি। আচ্ছা মানে যেটা বলতেছিলাম এই টপিকে কথাবার্তা শেষ হয় নাই, আর বাকিটুকু আমরা তোমাদেরকে দেখাচ্ছি। এখন হচ্ছে তোমরা যেটা মিস করতেছো সেটা হচ্ছে ওই যে তোমরা অন্যরকম যৌগ চিন্তা করতেছো, যে একটার মধ্যে ধরো যদি দুইটা তিনটা ডাবল বন্ড থাকে তখন কি ধরনের জটিলতা তৈরি হইতে পারে বা কিভাবে সলভ করবো, যেটা ক্লিয়ারলি বললাম ওটা তো আমাদের এইচএসসি সিলেবাসের অনেক দূরের জিনিস, লাগবে না। বরং তোমরা উল্টা যেটা চিন্তা করতে পারো, একটা সিঙ্গেল বন্ড মানে একটাই কম্পাউন্ড একটাই সিঙ্গেল বন্ড রেখে কোনো ধরনের কমপ্লেক্সিটি ক্রিয়েট করা যায় কিনা, ওইটা বরং তোমাদের জন্য ইম্পর্টেন্ট হওয়া উচিত। সো রং ডিরেকশনে চিন্তা না করে রাইট ডিরেকশনে চিন্তা করো। আমরা তোমাদেরকে 30 সেকেন্ড 1 মিনিটের মতো টাইম দিচ্ছি শুধু একটা প্রবলেম খুঁজে বের করার জন্য, যে একটাই প্রোটিন একটাই ডাবল বন্ড বাট স্টিল একটা ঝামেলা ক্রিয়েট করা যায় কিনা। হ্যাঁ মুনতাহা মনে হয় কিছু বলতে চাও, আপু বলো। জি ভাইয়া, ওই একই বিক্রিয়া দিয়ে আর কি, মানে আচ্ছা আচ্ছা ঠিক প্রোপিনের আছে, সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড। একই বিক্রিয়া দিয়ে হচ্ছে করা যাবে, ওইটাও যে আমাদের টপিক যে পার্টটুকু শেষ হয় নাই ওই পার্টটুকু দেখলে তখন হয়তো তুমি আইডিয়া পাবা আর কি। তো তুমিও ধৈর্য ধারণ করো। ওকে আর ভাইয়া। এখন যেটা হচ্ছে কাজ তোমাদের সেটা হচ্ছে জটিল বা ডিফিকাল্ট কোনো যৌগ না, একটা ছোট প্রোপিন, ছোট বাদ দিই মানে একটা প্রোপিন একটাই ডাবল বন্ড থাকবে কিন্তু এই উপপাদ্য দিয়ে সলভ করা ডিফিকাল্ট হয়ে যাবে এরকম কোন যৌগ খুঁজে পাওয়া যাবে কিনা। ভাই যদি একটা ক্লোরোপ্রোপিন হয়, মানে একটা হাইড্রোজেনের বদলে একটা ক্লোরিন ইয়া আছে। ঠিক আছে দেখো এই যৌগ যেটা, এটা কি সিম্পল একটা পেন্টিন তাই না, 5 কার্বনের অ্যালকিন। এটাই দেখবা সলভ করতে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি, তো জিনিসপত্র আর অনেক উদার মন নিয়ে চিন্তা করতে হবে আর কি, অনেক দূরে যাওয়া যাবে না, কাছাকাছি থাকতে হবে। বলো এই বিক্রিয়া সলভ করতে প্রবলেমটা কি হবে, চিন্তা করে দেখো তো। হাইড্রোজেন নাম্বার তো সেম।
হ্যাঁ মানে তোমরা যেহেতু প্রবলেমটা বলতে পারো নাই, এই কারণে তোমরা হচ্ছে সলিউশন বলবা, ব্যাপারটা ওরকম না, বাট প্রবলেম কি কি ঘটতে পারে সামনে সেটা তো বলতেই পারো। সবাই দেখো এই বিক্রিয়াটা দেখে বা যৌগগুলা দেখে বোঝার চেষ্টা করো এবং আমাকে বলার চেষ্টা করো যে এখানে আসলে সামনে মানে যখন আমরা রিয়াকশনটা লিখতে যাব তখন কি কি ধরনের জটিলতা ক্রিয়েট হতে পারে, কেন এই রিয়াকশনটা খুব কমফোর্টেবল রিয়াকশন হবে না আমাদের জন্য। স্যার দুইটা তো একই রকম আছে, হ্যাঁ, কম। দ্বিবন্ধনের উভয় পাশে কার্বন সংখ্যা সেম। হ্যাঁ মানে প্রথম সমস্যা হবে এই যৌগটার দিকে যদি তাকাও, এটা কিন্তু ওভারঅল সিমেট্রিক অ্যাসিমেট্রিক বলতে যা বোঝায় যে ডানে বামে সমান সমান জিনিস, এরকম কিন্তু মনে হবে না। এখানে মূলক কম, এই পাশে রেডিকেল বেশি। বাট আবার আমরা তোমাদের যেই ডেফিনেশন বলে রাখছি, যে ডেফিনেশন বলে রাখছি মানে হচ্ছে সিমেট্রিক অ্যাসিমেট্রিক চেক করার যে ডেফিনেশন, যে ডাবল বন্ডের যেই পাশে যেই দুইটা কার্বন থাকে তাদের মধ্যে সমান সংখ্যক হাইড্রোজেন থাকবে কিনা, এখানে কিন্তু আবার হাইড্রোজেন সংখ্যা হচ্ছে সমান। তো প্রথম কোশ্চেন হচ্ছে এটা কি আসলে সিমেট্রিক অ্যালকিন নাকি অ্যাসিমেট্রিক অ্যালকিন, প্রতিসম অ্যালকিন নাকি অপ্রতিসম অ্যালকিন? সিমেট্রিক। হ্যাঁ এটা কিন্তু আসলে প্রথম কথা ডেফিনেশন ওয়াইজ সিমেট্রিক, এটা বলতে আমাদের আপত্তি নাই। যে ডেফিনেশন হচ্ছে ডাবল বন্ডের যে দুইটা অ্যাডজাসেন্ট কার্বন প্রতিবেশী কার্বন তাদের মধ্যে হাইড্রোজেন নাম্বার দেখে কমেন্ট করার কথা, তো সেই ডেফিনেশনে এটা একটা সিমেট্রিক অ্যালকিনই হচ্ছে। আবার আমাদের হাইড্রোজেন ব্রোমাইড এটা তো অ্যাসিমেট্রিক। তো ডিসকাশনের শুরুর টপিক অনুযায়ী যদি বলি এখানে কোনো প্রবলেমই হওয়ার কথা না, আমি যা লিখবো তাই অ্যান্সার হয়ে যাওয়ার কথা। এবং আমি হাইড্রোজেন কোথায় দেই ব্রোমিন কোথায় দেই ডিফারেন্ট যৌগ আসার কথা না, একই যৌগ আসার কথা। কিন্তু আসলে কি একই যৌগ আসে? যদি তুমি এইখানে হাইড্রোজেন দাও আর এইখানে ব্রোমিন দাও তখন এই যৌগটার নাম কি হবে বলো তো? 3 ব্রোমোপেন্টেন। আর যদি তুমি এইখানে ব্রোমিন দাও আর এইখানে হাইড্রোজেন দাও তখন হবে হচ্ছে 2 ব্রোমোপেন্টেন। তার মানে এটা তোমার আগে বুঝতে হবে এই যৌগ নিয়ে ডিল করার ঝামেলা আছে, এটা অন্যগুলার মতো না। তো তুমি যদি কম দেখে অল্প দেখে কমেন্ট করে ফেলো এই কমেন্টটা ভুল হওয়ার সম্ভাবনাই বেশি। যেমন প্রথম কথা, এটাকে তুমি প্রতিসম অ্যালকিন বলবা নাকি অপ্রতিসম অ্যালকিন বলবা, সিমেট্রিক বলবা না অ্যাসিমেট্রিক বলবা? এই কোশ্চেনের সিম্পল অ্যান্সার হচ্ছে এটা সিমেট্রিক অ্যালকিন। কেন? ডেফিনেশন বলে, কারণ ডেফিনেশন বলে ডাবল বন্ডের পাশে যে দুটা কার্বন আছে সেখানে হাইড্রোজেন সমান থাকতে হবে, এখানে সমান আছে। দ্বিতীয় প্রবলেম হচ্ছে সিমেট্রিক যদি হয়ে যায় যে কোনো একটা, তখন আমরা জানি রিঅ্যাকশনের ক্ষেত্রে কখনো কোনো চেঞ্জ আসে না, যা লিখি তাই ঠিক থাকে। এখানে কিন্তু সেটা হবে না, এখানে কিন্তু হাইড্রোজেন এবং ব্রোমিনের জায়গা অদল বদল করার জন্য দুইটা ডিফারেন্ট কম্পাউন্ড পাওয়া যাবে। তার মানে এখানে আমাকে আবার চিন্তা করে বের করতে হবে কোন যৌগটা ঠিক আছে কোন যৌগটা ঠিক নাই। তো এইবার ফাইনাল লেভেলে আসি, তোমাদের কি মনে হয় এখানে কোন অ্যান্সারটা ঠিক অ্যান্সার, কোনটা ভুল অ্যান্সার? কোনো আইডিয়া বা কোনো আচ্ছা মতামত ভাইয়া, যদি দিতে চাও? কথা হ্যাঁ বলো। বলি। শুনতে পাই নাই, আরেকবার বলো। ভাইয়া শোনা যাচ্ছে? হ্যাঁ এখন শোনা যাচ্ছে, বলো। ভাইয়া আসলেও কি এই সাবস্ট্রেটটা কি মানে সিমেট্রি? হ্যাঁ হ্যাঁ, এটার প্রতিসম বা সিমেট্রিক হওয়া নিয়ে কোনো সমস্যা নাই তো, মানে সমস্যা নাই বা কোনো সন্দেহ নাই তো। মানে আমরা এই যৌগটার আগে যদি তোমাকে জিজ্ঞাসা করি এমনিতে আমাদেরকে বলো প্রতিসম অ্যালকিনের সংজ্ঞা কি, এবং যে সংজ্ঞাটা বলবা তুমি দেখবা এই সংজ্ঞাটা এই উদাহরণের জন্য প্রযোজ্য হয়। ডাবল বন্ড যুক্ত কার্বনে সমান সংখ্যক হাইড্রোজেন আছে কিনা, এইটা ছিল হচ্ছে ক্রাইটেরিয়া যেটা দিয়ে আমরা বের করব। তার থেকে বড় কথা, আমরা কি আবার একটা রং জায়গায় ফোকাস করতেছি না? এই যৌগ প্রতিসম হোক অপ্রতিসম হোক যা ইচ্ছা হোক, আমাদের তো দরকার এই কোশ্চেনের অ্যান্সার কি, এই বিক্রিয়া থেকে অ্যান্সার কোনটা আসবে। এমন যদি হয়তো এটা প্রতিসম হলে তুমি কিছু একটা অ্যান্সার বলবা, অপ্রতিসম হলে কিছু একটা বলবা, সেই সুযোগ তো নাই আসলে। এটা তো দেখলা যে হাইড্রোজেন আর ব্রোমিন যদি জায়গা বদল করে দুইটা ভিন্ন যৌগ তৈরি হয়। তো সিমেট্রিক অ্যাসিমেট্রিক এই কোশ্চেনে করতে চাই না, কোশ্চেন করতে চাই এই বিক্রিয়ার অ্যান্সার কি সেটা বরং বলার চেষ্টা করো। ভাইয়া হ্যাঁ বলো। ভাইয়া ওই যে কার্বোক্যাটায়নের যে ডিগ্রি অনুযায়ী যে সক্রিয়তা ওইটা দিয়ে চিন্তা করলেও তো দুইটাই 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন হয়, হ্যাঁ এক্ষেত্রে তো কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব। হ্যাঁ এখন ওইটাই বলতেছি, মানে সিদ্ধান্তে তো পৌঁছাই যেতে হবে, মানে কোনো একটা স্যার অ্যান্সার তো টু দিতে ব্রোমো পারবে। পেন্টেন কি হতে পারে? হতেই না, পারে, 3 ব্রোমোপেন্টিনও হইতে পারে। এখন সেক্ষেত্রে তো কারণ তো শুনতে হবে আমাদের, কি মনে করে বললা? হয় যে এই চেইনটা যাতে কম হয়, যে কম কাছাকাছি। কার্বনে ফাংশনাল গ্রুপ বসাচ্ছি, একটা হ্যালোজেন বসাচ্ছি। চেইন কম রাখতে হবে এরকম কোনো টার্গেট ছিল নাকি আমাদের? মানে ভাই যখন আমরা নেমিং করতাম তখন তো আচ্ছা কার্বন আচ্ছা, না কম ঠিক আছে, ছিল। মানে এই ব্যাপারে একটু আমরা তোমাদেরকে অ্যাওয়্যার করি। নেমিং এর পুরো ডিফারেন্ট একটা কনসেপ্ট, এটার সাথে কোনো কিছুর কোনো মিল নাই। নেমিং তো একটা আলাদা টপিক আর কি। তো রিয়াকশনের সাথে নেমিং জড়ানো যাবে না আর কি কোনোভাবে। তো অন্য কোনো পার্সপেক্টিভ থেকে অ্যান্সার দাও, সেটা ঠিক ভুল কিছু একটা হইতে পারে।
বলো রাহাত, কেন বলছো? মন বলতেছে তাই বললা নাকি কোনো কারণ আছে? হ্যাঁ ভাই, আমি ওই যে নেমিং এর জন্য আচ্ছা আচ্ছা, ওই না না, ঠিক আছে, তাহলে তো তোমার জন্য একই উত্তর। নামকরণের নিয়মাবলীর সাথে বিক্রিয়ার আসলে কোনো সম্পর্ক নাই। ভাইয়া হ্যাঁ এখন তো বলো। তাহলে একটা অপশনই আছে, মানে ডাবল বন্ডার ডান পাশে শিকলে 3টা কার্বন আছে আর বাম পাশে 2টা আছে, এই দুইটাই তো কোনো কাহিনী করে কিছু একটা হবে। আচ্ছা, এটা তুমি সন্দেহ করতেছো, বাট মানে উত্তর কি হবে বলার চেষ্টা করো। আচ্ছা, জিদান বখতিয়ার হচ্ছে 2 ব্রোমোপেন্টেন হবে কিনা জানতে চাইছো, পরে আবার বোধহয় অ্যান্সার বলছো। আচ্ছা, ঠিক আছে, আমার মনে হয় আবারও তোমরা একটা ইজি জিনিস মিস করছো। আগের বার আমরা কি বলছিলাম? আগের বার কিন্তু আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার যদি বলি, মানে একদম সঠিক উত্তর ছিল 2টা যোগই উৎপন্ন হবে, পার্সেন্টেজ কম বেশি। তো এইবার আসলে উত্তরটা কি হওয়া উচিত বলো তো? এইবার আসলে যেই 2টা যোগই তৈরি হবে এবং পার্সেন্টেজ হবে খুব কাছাকাছি, বুঝছো? এইবার আর ওই যে 90 বা 10 এর মতো হবে না, এইবার দেখবো যে বড় জোর 45-55, টু সাম এক্সটেন্ট এটা 50-50 টাইপের হবে। তো অ্যান্সারটা এই দিক থেকে বললে বরং ভালো হইতো আর কি। ঠিক আছে, মানে এখানে আমরা দুই দিক থেকে উত্তরটা দিতে পারি। প্রথম কথা হচ্ছে এখানে 2টা যোগই পাওয়া যাবে যথারীতি অন্য সব বিক্রিয়ার মতোই। মার্কোনিকভ বা একটু আগে আমরা যে উদাহরণটা দেখলাম, মানে একটু আগে আর কি, সেখানেও তো 2টা যোগই পাচ্ছিলাম, শেষ পর্যন্ত তো আমরা সেটাই দাবি করলাম যে 2টা যোগই পাবো, বাট পার্সেন্টেজ কম বেশি হবে। তো এখনো উত্তরটা আসলে এই জায়গা থেকে দিতে পারলেই ভালো হইতো, যে আমরা যে বারবার তোমাকে পুশ করতেছি কোনটা ঠিক অ্যান্সার হবে, আসলে বলা দরকার ছিল যে যোগ তো 2টাই পাবো, কোশ্চেন হচ্ছে পার্সেন্টেজ নিয়ে। এইবার যেহেতু এরকম একটা ক্লোজ কন্ডিশন তৈরি হয়েছে যে আমরা তেমন একটা আলাদা করতে পারতেছি না, ওই যে পিয়াস বা কেউ একজন বললা যে যদি আমরা কৌশল দিয়ে চিন্তা করি তাও দেখবো একই ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, দুইটাই ধরো 2 ডিগ্রি, দুইটাই 1 ডিগ্রি এরকম। তো এইসব ক্লোজ কেসে এটাই স্বাভাবিক যে 2টা পার্সেন্টেজ আসলে খুব কাছাকাছি হবে। বাট স্টিল আমরা যদি ওটা ঠেলাঠেলি করি যে না 2টা পার্সেন্টেজ কাছাকাছি হবে, বাট কোনটা বেশি হবে, ফার্স্টলি ওখানে ওই কাছাকাছি পার্সেন্টেজের মধ্যে কোনটা বেশি এটার আমাদের জন্য খুব বড় কোনো মিনিং ক্যারি করে না। কারণ এবারে তুমি এটা বলতে পারবা না যে একটা যদি লিখি আমি কোনটা লিখবো, কারণ এখানে একটা লেখার সুযোগ নেই, এখানে লিখলে তোমাকে 2টা যোগই লিখতে হবে। বাট স্টিল আমরা একটা ট্রাই করতে পারি বোঝার জন্য যে আসলে কোনটা সামান্য হলেও পার্সেন্টেজে বেশি থাকা উচিত। ঠিক আছে, এটা আমরা কিভাবে ট্রাই করতে পারি? আমরা জানি কিনা অ্যালকাইল মূলক কি করে, অ্যালকাইল রেডিকেলের কাজ কি, ইলেকট্রন টেনে নিজের কাছে নিয়ে আসে নাকি ইলেকট্রন ঠেলে অন্য দিকে দিয়ে দেয়, অপোজিট দিকে দিয়ে দেয়? পুশ করা। এটা কি অন্য আমরা দিকে জানি? ঠেলে দেয়। ঠেলে দেয় ভাইয়া। হ্যাঁ, এটা আমরা কিন্তু জানি, অনেক আগে এটা পড়া হয়েছে যে অ্যালকাইল মূলক হচ্ছে ইলেকট্রন বিকর্ষী গ্রুপ। আচ্ছা চয়ন, কি বলতেছো? মাঝখানে ডিসকানেক্ট হয়ে গেছিলে, যে এখান থেকে শুনো, এখান থেকে কথা শুরু। যে অ্যালকাইল গ্রুপ হচ্ছে ইলেকট্রন বিকর্ষী গ্রুপ, এটা আমরা জানি কিনা, এটা বলি নাই, প্রমাণ করি নাই এখন, এটা আগেই জানা আছে আমাদের। তো এইখানে হচ্ছে মিথাইল একটা গ্রুপ কানেক্টেড মূল জায়গাটার সাথে, মূলটারে আমরা বক্স করলাম, বাকিগুলারে গোল্লা দিলাম। তাহলে মূল অংশটার সাথে মিথাইল এবং ইথাইল 2টা মূলক হচ্ছে কানেক্টেড। অ্যালকাইল মূলক তার মানে দুই দলই চাইবে ইলেকট্রন ঠেলা দেওয়ার জন্য, মানে নিজের কাছে আনবে না, বিপরীত দিকে ঠেলে দেওয়ার জন্য। সো এই মূলক ইলেকট্রন ঠেলতেছে এই দিকে, আর এই মূলক ইলেকট্রন ঠেলতেছে এই দিকে, কথা ঠিক কিনা? ঠেলতেছে। এখন মিথাইল মূলক, মানে তোমাদের কি একটু বেসিকটা মনে আছে? ঠেলাটা মারে কিভাবে, মানে ঠেলা মারার মোটিভেশনটা আসে কোত্থেকে? সেটা হচ্ছে সে বিভিন্ন কার্বন হাইড্রোজেন বন্ধন থেকে একটু একটু করে ইলেকট্রন মেঘ সংগ্রহ করে, প্রথমে ইলেকট্রন গুলাকে সঞ্চিত করে, করে সামনে ইলেকট্রন গুলাকে বিকর্ষণ করার মাধ্যমে সে কিন্তু ইলেকট্রন গুলাকে ঠেলা দেয়। খাতা খুলে দেখো, এভাবেই ঘটনাটা ঘটার কথা বলা আছে। এখন প্রশ্ন হচ্ছে মিথাইল মূলক এই ধাক্কাটা বেশি জোরে দিবে নাকি ইথাইল মূলক এই ধাক্কাটা বেশি জোরে দিবে, এটা আমরা বলতে পারবো কিনা চিন্তা করে বলো তো, তোমাদের কি ধারণা? ইথাইল মূলক একটু বেশি দিবে মনে হয়। মিথাইল বেশি দিবে। মিথাইল দিবে না ইথাইল দিবে, এটা বোঝানোর জন্য কিন্তু এটা মনে করাই দিলাম যে ধাক্কাটার সোর্স কোনটা। শেষ পর্যন্ত ধাক্কাটার সোর্স ছিল বিভিন্ন বন্ধন থেকে সে প্রথমে ইলেকট্রন কালেক্ট করবে, দেন কালেক্টেড ইলেকট্রন দিয়ে সে এক্সিস্টিং ইলেকট্রনকে ঠেলা দিবে। তাহলে দেখো তো বন্ড কোথায় বেশি, মিথাইলে না ইথাইলে? ইথাইল। ইথাইলে। তো ইথাইলের কিন্তু ইলেকট্রন কালেক্ট করা কিন্তু ইজি, ওর কাছে রিসোর্স অনেক বেশি আছে, খনি বেশি, যার কাছে খনি বেশি সে তো খনি থেকে সম্পদ উত্তোলন করবে বেশি। তো ইলেকট্রন বেশি বেশি কালেক্ট করার সুযোগও ইথাইলের, যত বেশি ইলেকট্রন কালেক্ট করবে ধাক্কাও তত জোরেই দিবে। তো আমার মনে হয় কিছুটা আইডিয়া করতে পারতেছো ঘটনা। এখানে মিথাইলের দিক থেকে হচ্ছে একটা ধাক্কা আসবে, ইথাইলের দিক থেকে আসবে, এবং একটু মাথা খাটাইলেই বোঝা যাবে যে ধাক্কার ইন্টেন্সিটি বেশি, মিথাইলের ছোট ধাক্কা, ইথাইল থেকে হচ্ছে বিশাল বড় ধাক্কা। এখন এই সিদ্ধান্তে যদি আসি তাহলে বলো তো, এইখানে যে পাই ইলেকট্রন গুলি ছিল, মানে যেগুলো দুর্বল ইলেকট্রন, সে একবার ধাক্কা ফিল করতেছে এইদিকে, একবার ধাক্কা ফিল করতেছে এইদিকে। অ্যারো চিহ্নের মানটা দেখে তোমার বোঝার কথা ধাক্কা
কোন দিকে হচ্ছে বেশি। তাহলে বলো তো শেষ পর্যন্ত ইলেকট্রন 1 2 3 4 5, শেষ পর্যন্ত ইলেকট্রন কোন দিকে বায়াসড হবে? 2 নাম্বারের কার্বনের টু দিকে এর না 3 দিকে, নাম্বার কার্বনের দিকে? 2 নম্বরের দুই দিকে। নাম্বার টু কার্বনের এর দিকে। দিকে। 2 নাম্বারের দিকে। আমরা কিন্তু একটা অত্যধিক জটিল বিষয় নিয়ে কথা বলতেছি, হয়তো এক্সামে বা কোনো কিছুতে এই পর্যন্ত জিনিসপত্র লাগবে না, বাট মানে আমাদের নলেজ যেটা সলভ করা যাচ্ছে সেই কারণে আমরা এটা বলতেছি আর কি। তো ধাক্কা খেয়ে এখানে প্রথমত যৌগ পার্সেন্টেজ কাছাকাছি আসবে, বাট আমরা যদি একদম ডিটেল লেভেলে দেখি ধাক্কা দুই পাশ থেকে সমান না, যেদিক থেকে বেশি ধাক্কা ওইদিকে তো প্রভাবও বেশি। তো ইলেকট্রন সব হেলে এই কার্বনের দিকে কিছুটা চলে আসার সম্ভাবনা বেশি। আমরা যদি বলি এই কার্বনটা কিঞ্চিত ডেল্টা মাইনাস, এই কার্বনটা কিঞ্চিত ডেল্টা প্লাস, এরকম হয়ে যাইতে পারে। তো সেক্ষেত্রে ব্রোমিন কোন কার্বনটায় বসবে এটা ডিসাইড করা রিলেটিভলি ইজি। ব্রোমিন হচ্ছে তখন এই যে এখানে যে প্লাস কার্বনটা আছে এটাতে বসে যাওয়া উচিত। ঠিক আছে, তো উত্তর আমরা এইসব ঝামেলায় ঢুকবোই না, এটা হচ্ছে জাস্ট তোমাদের মধ্যে যারা কৌতূহলী তাদেরকে বলার জন্য বলা। মূল অ্যান্সার হবে ওইটা, যে এখানে যেটা দুইটা যৌগ পাবো, দুইটা যৌগই খুব কাছাকাছি পরিমাণে উৎপাদিত হবে। সবার কাছে কি আইডিয়া ক্লিয়ার হইলো? ভাইয়া, হ্যাঁ বলো। ভাই আগেরটার মতো আয়ন না হয়ে এখানে ডেল্টা প্লাস মানে আংশিক ঋণাত্মক আংশিক না না, ধনাত্মক এই এরকম যে হবে। দেখো তোমরা আবার একটা রং জায়গায় ফোকাস করতেছো, এখানে তোমার ডেল্টা সাইনটা তো খেয়াল করার দরকার নেই, এখানে কোনটা মাইনাস কোনটা প্লাস সেটা হচ্ছে কথা। মানে এখানে ধরো মাইনাস প্লাস যদি আমি দিই, আমরা তো কোনো কৌশল দেখাচ্ছি না, আমার এখানে মাইনাস প্লাস দিলেই কি না দিলেই কি, আমরা তো তোমাকে বলতেছি হচ্ছে অ্যান্সার। মানে ডেল্টা মাইনাস দিলে তো এটা তো প্লাস বুঝাচ্ছে না, এটা তো মাইনাসই বুঝাচ্ছে। তো অযথা অপ্রয়োজনীয় বিষয়ে হচ্ছে ফোকাস না করলেই ভালো হয় আর কি। সবার কাছে কেমনি অ্যান্সার ক্লিয়ার, মানে কিভাবে আমরা ওইভাবে সিদ্ধান্ত আসতে পারি যে কোন কার্বনটায় ব্রোমিন যাবে? জি ভাইয়া ক্লিয়ার। ঠিক আছে, যে যেটা বললাম এটা অপশনাল, কারো ক্লিয়ার না হলেও তোমরা ইগনোরও করতে পারো, সমস্যার কিছু নাই। বাট এই অ্যান্সারটা যেন মিস না হয়, পরে যদি কখনো সুযোগ হয় এবং জিজ্ঞাসা করার অপশন তৈরি হয় তখন এই অ্যান্সারটা কিন্তু অ্যাটলিস্ট আমরা চাইবো আর কি তোমাদের কাছে। ঠিক আছে, দেখো তারপরও একটু সুযোগ দিচ্ছি, যারা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করছো, স্টিল তালগোল পাকায় ফেলছো বা ক্লিয়ারলি বুঝতে পারো নাই শেষ পর্যন্ত, চাইলে প্রশ্ন করতে পারো। আচ্ছা ভাই, তাহলে কি এই বিক্রিয়াটা আসলে আমরা মানে থ্রি ব্রোমোর এই জায়গাটাকে জোর দিয়ে বলতে পারবো যে এটাই বেশি পার্সেন্টেজে হবে, এরকম বলে দিতে পারবো হ্যাঁ কিনা? ওটা তো বলে দিতে পারবাই, কিন্তু ওটা তো বলবা না, এতক্ষণ ধরে কি বললাম, এখানে তো বলবা হচ্ছে যে দুইটা যৌগ হচ্ছে সমান সমান পরিমাণে তৈরি হবে। তুমি যদি সমান সমান পরিমাণে তৈরি হবে এটা যদি 4 লাইন ধরে লেখো তাহলে আধা লাইনে লিখতে পারবা যে আসলে এখানে 3 নাম্বার কার্বনে হচ্ছে ব্রোমিন যুক্ত হবে। বুঝতে পেরেছো? জি ভাইয়া। দেখো আপাতত আর কার কোনো প্রশ্ন আছে কিনা। তবে এইটা নিয়ে প্রশ্ন এক্সপেক্ট করতেছি না, প্রশ্ন এক্সপেক্ট করতেছি ওভারঅল ঘটনাটা নিয়ে এখানে কারো কোনো কনফিউশন আছে কিনা। আর আমাদের ধরো যে বাঙালি নেচার, আমরা তো ধরো এই যে একটা নিয়ম, এটা নিয়মটা লেখার জন্য কিন্তু অনেক কিছু দেখা লাগছে। তো আমরা অনেকে যেটা হয় বইতে এমন ভাবে লেখা থাকে যে কৌশল টৌশল পরে, অনেক বইতে কৌশল লেখাই থাকে না, অনেকে কৌশল পড়েও না, মানে প্রবলেমটা কেমনে সলভ হয়েছে এটাই ধরো জানে না, শুধু জানে যেটা নিয়ম আছে, যে এই নিয়ম ফলো করছে। ঠিক আছে, এই নিয়ম কেন ফলো করতেছে এই ব্যাপারে অনেকের ক্লু নাই। তো এই নিয়মটাকে সহজ করে বলাটা যেহেতু একটা টার্গেট, এই নিয়মটাকে প্রচুর পরিমাণ ট্রাই করা হয়েছে অন্য কিভাবে সহজ করে বলা যায়। অনেকের কাছে মনে হয়েছে যে এখানে এই যে ঋণাত্মক অংশ কম হাইড্রোজেনে যাবে, তাহলে হাইড্রোজেনটা যাচ্ছে কই, মানে হাইড্রোজেন ব্রোমাইডে হাইড্রোজেনটা যাচ্ছে কই, এটা তো বলাই যায়। ব্রোমিন যদি বলি আমরা কম হাইড্রোজেনের সাথে যাচ্ছে, তাহলে হাইড্রোজেনটা যাচ্ছে কই, বেশি হাইড্রোজেনের সাথে। তো অনেকে আবার ওই জায়গাটায় ফোকাস করতে বলছে যে আমরা ঋণাত্মক অংশ কই যাচ্ছে এটা কেন বলতেছি, ওয়াই নট আমরা পজিটিভ অংশটা কই যাচ্ছে বা হাইড্রোজেন ইটসেলফ কই যাচ্ছে সেটা কেন বলতেছি না। তো সেটা বলতে গেলে অনেকের ধারণা উত্তরটা আর অনেক সহজ হয়, যে অসম্পৃক্ত যৌগটায়, অপ্রতিসম অসম্পৃক্ত যৌগটায় যেই কার্বনে হাইড্রোজেন বেশি, নতুন হাইড্রোজেন হচ্ছে ওখানে যাবে। অনেকের ধারণা এইভাবে বললে ঘটনাটা একটু সহজে মনে থাকে, সহজে বলা যায়। এবং এই সহজেরও শেষ নাই, তাহলে প্রথম সহজ হচ্ছে কৌশল না পড়ে এটাকে নিয়মের মধ্যে নিয়ে এসে বলা, এই যে মার্কোনিকোভের নিয়ম অনুযায়ী বলা। মার্কোনিকোভের নিয়মের থেকে সহজ উপায় অনেকের ধারণা এইভাবে বলা, যে ঋণাত্মক অংশটা কম হাইড্রোজেনে যাবে এটা বলবো না, আমরা বলবো নতুন হাইড্রোজেনটা বেশি হাইড্রোজেনের সাথে যাবে, তো পুরোটাই হাইড্রোজেনের উপর দেওয়া বলা হবে। এটা অনেকের কাছে সহজ মনে হয়। এর পরের দফা সহজ করার উপায় হচ্ছে ওই যে প্রবাদ প্রবচন ব্যবহার করে হচ্ছে এটাকে মনে রাখার চেষ্টা করা, যেটা হচ্ছে তেলা মাথায় তেল দেয়া।
এগুলি কিন্তু মেইন খাতাপত্রে লেখার চেষ্টা করো না, জিনিসপত্র এমন প্যাথেটিক পর্যায়ে আসছে যে এখন ধরো মেইন টেক্সট বইতেও হচ্ছে এগুলা লেখা থাকে, এগুলা কিন্তু স্ট্রিক্টলি ফরবিডেন, মানে এই ধরনের সায়েন্স বইতে এইসব আবোল তাবোল আজেরা জিনিসপত্র লেখা। তো এটা তোমাদেরকে জাস্ট হচ্ছে মনে রাখার সুবিধার্থে বলা হচ্ছে, বাট স্পেশাল রেকমেন্ডেশন ইভেন ইফ বিভিন্ন বইতে এখন এটা লেখা থাকে, মেইন স্ক্রিপ্টে কখনো এইসব মানে অপ্রয়োজনীয় এবং মানে ছ্যাবলা মার্কা জিনিসপত্র না লেখাই হচ্ছে বেটার। ওই যেগুলা ফর্মাল ল্যাঙ্গুয়েজ এবং ফর্মালি আমরা বলতেছি ওগুলাকে লিখে এসো আর কি, তাইলেই হবে। আর নিজের জন্য হচ্ছে এটা দরকার যে যদি তোমার তাড়াতাড়ি মনে হয় যে হেল্প হবে মনে রাখতে, তাইলে হচ্ছে এইভাবে আগাইতে পারো। তো এখানে ওই যে কনফিউশন হচ্ছে ওইটাই, যে তেলা মাথায় তেল দেয়া, একটা এমন কোশ্চেন দিবে তেল কোনটা মাথা কোনটা ওইটাই ধরো খুঁজে পাবা না আর কি। তখন হচ্ছে যে আনন্দ নিয়ে পরীক্ষার হলে আসছিল দেখবা যে ওইটা নিয়েই হচ্ছে প্যারার মধ্যে আছো। তো এখানে আমাদের এই সোজা এক্সাম্পলে তেলা মাথায় তেল দেওয়া মানে হচ্ছে যে যার বেশি সে আরো বেশি পাবে। তো নতুন হাইড্রোজেন অলরেডি যেখানে বেশি হাইড্রোজেন আছে সেখানে হচ্ছে দিতে পারবা। ঠিক আছে, তো আমরা আমাদের দিক থেকে যতটুকু তোমাকে বলার মোটামুটি পুরোটাই হচ্ছে বলে দিলাম। এখন আসো প্রশ্ন। আমাদের এই টপিকের অর্ধেক অংশ শেষ হয়েছে, এই অর্ধেক অংশ থেকে তোমাকে এরকম প্রশ্ন দিতে পারে, একটা যৌগ তার মধ্যে তুমি হাইড্রোজেন ব্রোমাইড যোগ করছো, যে যৌগগুলা তৈরি হয় সেই যৌগগুলা কি উপায়ে তৈরি হলো এটা তোমার কাছে জানতে চাইতে পারে, তখন তোমাকে কৌশল লিখতে হবে। ডিরেক্টলি আসতে পারে, মার্কোনিকোভের নিয়ম বলতে কি বুঝো, মার্কোনিকোভের নিয়মের কৌশল ব্যাখ্যা করো। তো তখন তোমাকে মার্কোনিকোভের নিয়মটাও বলতে হবে, কৌশলটা হচ্ছে দেখাইতে হবে। মোস্টলি প্রশ্ন আসবে হচ্ছে বিক্রিয়া সলভ করতে বলবে, দুইটা ওই যে অপ্রতিসম বিকারক আর অপ্রতিসম সাবস্ট্রেট দিয়ে বলবে এই বিক্রিয়ার অ্যান্সার কি আসবে, এটা ধরো 1 মার্ক বা 2 মার্ক যদি হয়, এটা কেমনে আসলো সেটা আবার তোমার কাছে জানতে চাইবে। তো প্রশ্ন ঘুরে ফিরে এই জায়গাগুলো থেকে আসবে। একটা হচ্ছে বিক্রিয়া সলভ করা, কৌশল লেখা এবং কোনো রাগ ঢাক ছাড়া মার্কোনিকোভের নিয়ম লেখো এবং কৌশল লেখো, এরকম। ঠিক আছে। আর টেস্ট পেপার তো তোমাদের কাছে আছেই, টেস্ট পেপার অবশ্য এখন খুলে খুব বেশি মনে হয় না লাভ হবে, কারণ এখন তো সব প্রশ্ন মিলানো মিশানো থাকবে। বাট মার্কোনিকোভের নিয়ম থেকে মানে প্রথম সেমিস্টারে লিস্ট প্রশ্ন টশ্ন আশা করা উচিত আর কি, যেটা খুব সেলিব্রিটি গোছের জিনিস। এরকম প্রশ্ন আসতে পারে, প্রশ্নে তোমাকে বিক্রিয়ক উৎপাদক সব দেওয়া থাকলো, পার্সেন্টেজ গুলি ডিফেন্ড করতে বললো যে এখানে এই বিক্রিয়াতে এ যৌগ তৈরি হয় 90%, বি যৌগ তৈরি হয় 10%, এরকম অসমতার কারণ ব্যাখ্যা করো। তো এইখানে যা কিছু দেখতেছো যে কোনো লাইন উদ্দীপকের স্টেমে উঠাই দিয়ে তোমাকে পুরা ঘটনা এক্সপ্লেন করতে বলতে পারে। অতএব বাসায় এগুলা লিখে লিখে পড়ে পড়ে যতভাবে সম্ভব ক্লিয়ার করে রাখবো আর কি। ঠিক আছে, আজকে আমরা যেই টাইমে আছি আমরা আরেকটা টপিক শুরু করতে পারি, মানে উদ্দীপক দেয়া পর্যন্ত করব, এটার ব্যাখ্যাটা হয়তো আবার আমরা নেক্সট দিন জানার চেষ্টা করব। সেটা হচ্ছে এই যে মার্কোনিকোভের যে নিয়মটা বা এত ধানাই পানাই করে আমরা যে বিক্রিয়াটা পড়লাম, আমার ধারণা যাদের কলেজে অনেক দূর পর্যন্ত আগায় গেছে তারা অনেকে এগুলো অলরেডি পড়ে ফেলছে এবং জেনে ফেলছো। তো এখানে প্রোপিন, এটার মধ্যে যদি আমরা হাইড্রোজেন ব্রোমাইড যোগ করি আবার, এবং মানে আমাদের যদি কোনো কারণে প্রয়োজন হয়, যে মুনতাহা বোধহয় যেটা বলতেছিল যে যেটা 10% সেটাকে যদি আমরা 90% বানাইতে চাই, মানে সেটাকে যদি আমরা চাই, তাহলে তো আমরা এই বিক্রিয়া থেকে তো পাচ্ছি না। তো তখন কোনো উপায় আছে কিনা, তখন হচ্ছে উপায় আছে। হচ্ছে তুমি বিশেষ প্রভাবক ব্যবহার করে এই বিক্রিয়াটার ঘটনা উল্টায় পাল্টায় দিতে পারো। এখানে হচ্ছে কোন একটা পার অক্সাইড কম্পাউন্ড প্রেজেন্ট রাখতে হয়। আমাদের রিকোয়ারমেন্ট এতটুকুই, পার অক্সাইড টাইপের যৌগ হইলেই হবে। এখন পার অক্সাইডের অপশন আমাদের কাছে কি কি আছে, আমরা চাইলে এখানে হাইড্রোজেন পার অক্সাইড রাখতে পারি, আমরা চাইলে এখানে সোডিয়াম পার অক্সাইড রাখতে পারি, আমরা চাইলে এখানে অ্যালকাইল পার অক্সাইড রাখতে পারি, যে কোনো পার অক্সাইড গুড এনাফ। এখানে একটা পার অক্সাইড যদি রাখা হয় তখন দেখা যাবে এই রিয়াকশনের সিস্টেম সব উল্টাপাল্টা হয়ে গেছে, তেলা মাথায় তেল দেওয়ার নিয়ম আর থাকবে না, তখন হচ্ছে সাম্যবাদের নিয়ম, কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না, বুঝতে পারছো? তখন হচ্ছে এই হাইড্রোজেন কোথায় যাবে, যেখানে হাইড্রোজেন কম আছে এই হাইড্রোজেন হচ্ছে তখন ওখানে যাওয়া শুরু করবে এবং এরকম একটা যৌগ তৈরি হবে। তো এটা হচ্ছে একটা নতুন ঘটনা, আগের টপিক শেষ, এটা একটা নতুন ঘটনা যে পারক্সাইডের উপস্থিতিতে যদি আগের বিক্রিয়াটাই ঘটানো হয় সেক্ষেত্রে উৎপাদের প্যাটার্ন চেঞ্জ হয়ে যায়, যেটা আগে মাইনর ছিল সেটা হয়ে যায় এখন মেজর প্রোডাক্ট, এটাই হচ্ছে বেশি বেশি তৈরি হয়, এটাই পার্সেন্টেজে বেশি হবে, এটাই আমাদের মূল উৎপাদ হবে। বাকি যে যৌগটা থাকে অবশিষ্ট ওটা হবে পরিমাণে খুব কম। কথা বুঝতে পারছো, মানে বুঝতে পারা বলতে শুনতে পাইছো তো, ঘটনাটা জানতে পারছো তো? এটা হচ্ছে একটা ব্যাপার, এই ঘটনার অনেক নাম আছে, এটারে পারক্সাইড ইফেক্ট বলে, বাংলায় হচ্ছে পারক্সাইড ফলাফল। এটাকে অ্যান্টি মার্কোনিকভ রুল বলে।
বা বিপরীত মার্কোনিকভের নিয়ম বলে। এবং এইটা যিনি প্রথম দেখছেন তার নাম বেশ ইন্টারেস্টিং, খারাস। এটাকে হচ্ছে খারাসের ইফেক্টও বলে। ঠিক আছে, খারাস নামটা যারা ইংলিশ ভার্সন একটু দেখে নিও, আমার পুরোপুরি মনে নাই, এরকম টাইপের SCH টাইপ। ঠিক আছে, একটু দেখে নিও স্পেলিংটা। তো এটা নানান নামে হচ্ছে আসতে পারে, পারক্সাইড ইফেক্ট, অ্যান্টি মার্কোনিকভ রুল, এবং হচ্ছে খারাসের ইফেক্ট। ঠিক আছে, বা খারাসের রুল। ঠিক আছে, এইভাবে হচ্ছে এই জিনিস থাকতে পারে। তো আমাদের মূল জিনিস হচ্ছে নামগুলো জানলাম এবং এই রিয়াকশনটায় কি হয় সেটা জানলাম। এখন জানা বাকি আছে কোনটা, যে কেমনে হইলো, এটা কেন হয়, কেন এবং কিভাবে, মানে এই অংশটা হচ্ছে আমাদের বাকি। এই অংশটা তো আসলে ছোট জিনিস না, একটু সময় নিয়ে জানতে হবে। তো এইটা আমরা ইনশাল্লাহ নেক্সট দিন হচ্ছে জানি। এবং ওইটা জানার জন্য যথারীতি তোমার ওই প্রথম 5টা লেকচার, মানে যেগুলোতে আমরা মৌলিক জিনিসপত্র নিয়ে কথাবার্তা বলছিলাম, তো সেগুলো একটু আবার দেখে দেখে আইসো এবং একটু প্রমাণ করার চেষ্টা করো ক্লাসে, যেগুলো একটু দেখে দেখে আসছো আর কি, তাইলেই হবে। ঠিক আছে, তাহলে আচ্ছা ভাই, আজকে তেলে থাকবে মাথায় এই তেল পর্যন্ত। হ্যাঁ, দেওয়ার কাহিনী আমি বুঝিনি। বলো। ভাই বললাম যে যে একটা লাইন লিখছিলাম যে তেলে মাথায় তেল দেওয়া, এটার সাথে বিক্রিয়ার সম্পর্ক কি বুঝিনি। আচ্ছা, এইটা হচ্ছে এখন আরেকবার রিপিট করাটা ক্রাইমের পর্যায়ে চলে যাবে। তোমার কাজ হচ্ছে এই লাস্টের 10 মিনিটে তো কথা হইলো, তুমি রেকর্ডেড লেকচারটা আবার দেখবা। এই প্রশ্নটা আমি তোমার নেক্সট দিন আবার করব, যে তেলা মাথায় তেল দেওয়ার সাথে রিয়াকশনের বা মার্কোনিকভ নিয়মের সম্পর্কটা কি। ঠিক আছে, বাকিরা ভুলে গেলে আমাকে একটু মনে করাই দিও, যারা হাতে এই প্রশ্নটা হচ্ছে আচ্ছা করতে ভাই, হবে। আমি মনে করাই দিব না, এবং সমস্যা ঠিক আছে, এবং তোমার মনে করাই দেওয়ার আগে তোমার কাজ হচ্ছে প্রশ্নটা হচ্ছে মানে পুরো লেকচার আরেকবার নেই। দেখবে, আচ্ছা তারপর মনে এখন করাই দিও। ঠিক আছে, ভাইয়া দেখে দেওয়া হওয়ার চেষ্টা। তোমার যে রোগ, এটা হচ্ছে হোমওয়ার্ক দীর্ঘদিন না করলে এই রোগগুলি দেখা দেয়, বুঝছো। কঠোর হোমওয়ার্ক দিলে তখন এই ছোট ছোট রোগগুলো হচ্ছে সেরে যায়। হ্যাঁ, পিয়াস মনে কিছু বলতে চাও, বলো। ভাই আমার দুইটা প্রবলেম আছে। প্রবলেম দুইটা হ্যাঁ। হচ্ছে, একটা ওই যে কলেজের পরীক্ষা, তো তো স্যার বলছে যে ওই পরিমাণগত রসায়ন থেকে ওই জারণ অর্ধবিক্রিয়া আর বিজারণ অর্ধবিক্রিয়া ওই ওই পার্ট থেকে একটা একটা প্রশ্ন অবশ্যই আসবে। তাহলে হুম। ভাই আপনার শুধুমাত্র এই পার্টের পার্টিকুলার দুই একটা ক্লাস কি আপনার কাছে হবে? এখন রেকর্ডেড লেকচারের মধ্যে এইটা ধরো তোমাদের লেভেলে না থাকলেও, মানে অনলাইনে তো আসলে বিভিন্ন ক্লাসে ধরো ক্লাস নেওয়া হয়েছে, মানে কারো না কারো থাকতে পারে। এখন ধরো 3 ঘন্টার ক্লাস ছিল, 2টা চ্যাপ্টার পড়ানোর কথা, তার মধ্যে ধরো এই পার্টটা পড়ানো হয়েছে, এরকম থাকতে পারে আর কি। এখন এই জিনিস খুঁজে বের করা মোটামুটি অতিমানবিক অমানবিক টাইপের কাজ হবে। তুমি বরং আগে অন্যভাবে দেখো, যে জারণ অর্থ বিজারণ অর্থ কিন্তু 3rd চ্যাপ্টারের 50%, মানে এটা পার্সিয়াল পার্ট আর কি। তো ওই পার্টটা বাদ দিয়ে আমি তোমার আমাকে সিলেবাসটা পাঠাইছিলাম, সিলেবাসের বাকি অংশ তো আমাদের মোটামুটি ভাবে ডান। তো তুমি ওখান থেকে কি আসলে ফুল অ্যান্সার তোমার মানে করার সুযোগ যথেষ্ট আছে কিনা সেটা দেখো। আর জি ভাই। তারপরে যদি না হয় আমি একটু খুঁজে দেখবো, না যদি তোমার কোনোভাবে হেল্প করা যায় আমার কোনো আপত্তি নাই, আমি তোমাকে হেল্প করতে চাই আর কি। ঠিক আছে। জি ভাই, আমার আবার ওই যে সেকেন্ড সেটা চ্যাপ্টারটার 90 সময় ভাই প্লাস আমি করার চিন্তা মানে করতেছি তো। প্রাইভেটের বাইরে ছিলাম তো 3 মাস, ওই জন্য ভাই ওই চ্যাপ্টারটাতেও প্রবলেম আছে, তো এই জন্য দুইটা মিলা বেশি সমস্যা হয়ে গেছে। আচ্ছা, আর ওইটা এখানে হচ্ছে ব্যাপার না, বিনীত ওইটা একটা অন্য ভালো কোনো সমাধান দিছে, সেটা হচ্ছে ইউটিউবে, মানে তোমার যদি নিতান্তই প্যাচে পড়ে যাও, ওই যে ইউটিউবে বা লেকচার টেকচার তো আছে, ওইখান থেকে তুমি আপাতত একটু সাপোর্ট নিয়ে দেখতে পারো আর কি। আর ভাই, একটা পাস প্রশ্ন করার ভাই। জন্য এত এত কিছু জানার দরকার আছে? কলেজের পরীক্ষা। না, এইসব কথায় হচ্ছে আমি পিয়াসকে ডিমোটিভেটেড হতে মানা করব, আমি কিন্তু ওইটা বলি নাই অ্যান্সার করা যাবে না, আমি বরং বলছি যে এই পার্টটা ছাড়াও ফুল মার্ক অ্যান্সার করার সুযোগ থাকা উচিত, মানে আমি যেটা দেখলাম। বাট তারপরে যদি মানে পিয়াস যদি মনে করো যে না এটা লাগবেই, তাইলে হচ্ছে ওই মানে তোমার একটু এফোর্ট বেশি লাগবে আমার থেকে, মানে জিনিসটা যেন এরকম মনে না হয় যে জি ভাই। দরকার তোমার আমি লাফাচ্ছি বেশি, এরকম যেন মনে না হয় আর কি। তো লাফাবা তুমি, প্রচুর পরিমাণ লাফাবা। ওই যে অনলাইন ফ্রি লেকচার টেকচার যত জায়গায় পাওয়া যায়, ধরো 10 মিনিট স্কুল, অন্যরকম পাঠশালা, মানে তুমি তো লেকচারের অভাব নাই, খালি ইউটিউবে খালি চ্যাপ্টারের নাম লিখে সার্চ দিবা, ওখান থেকে তুমি ঠেকার কাজ চালানোর জন্য যতটুকু লাগে দেখো। দরকার হলে তোমার আমি আলাদাভাবে ক্লাসের আগে পরে একটু টাইম দিতে পারি, যদি কোনো স্পেসিফিক কোনো কোশ্চেন থাকে, এটা তোমার দেখাই দিলাম আর কি। আর ভাই আমার আগের ক্লাসের একটা প্রবলেম আছে। হ্যাঁ হ্যাঁ, বলো। ওইটা হচ্ছে যে ডাবল বন্ড থেকে যে ইলেকট্রন চলে যায় ভাই, ওইখানে হ্যাঁ বন্ড মানে তো দুইটা ইলেকট্রন মিলায় একটা মানে ইলেকট্রন হ্যাঁ, শেয়ার করে একটা বন্ড করছে, ওখান থেকে কি ভাই দুইটা ইলেকট্রনই এক পাশে চলে যায় নাকি একটা ইলেকট্রন যায় অনলি? দুইটাই দুইটাই, মানে ইলেকট্রন তো আসলে ডট তো দিছে তোমাদের বোঝার জন্য, এটা তো ইলেকট্রন মেঘ। তো ওখানে একটা পাই ইলেকট্রনের মেঘ আছে, তুমি জানো মেঘের মধ্যে 2টা ইলেকট্রনের সমপরিমাণ ইলেকট্রন আছে। তো মেঘ যখন যাবে পুরা মেঘই তো সরবে, বুঝছো। অতএব 2 পিস ইলেকট্রনই ডানে বামে যখন সরার পুরাটাই সরবে। জি ভাইয়া।
ঠিক আছে। আর ভাইয়া আরেকটা বিষয় হচ্ছে যে এই আয়ন আয়ন যে হাইড্রোজেন আছে মানে হাইড্রোজেন প্লাস আয়ন, হ্যাঁ, ও শুধু গিয়ে ভাইয়া যদি কারোর সাথে সমযোজী বন্ধন করে আরেকটা আয়নের সাথেই করতে হবে না? বুঝি নাই প্রশ্ন। মানে যেমন হাইড্রোজেনের ফ্রি রেডিকেল, ওইটা তো ভাই আয়ন না, তাহলে ও যায় যখন একটা সমযোজী বন্ধন করে কোনো অ্যালকেনের সাথে, তখন তো ভাই হুম, ওইটা ওই আর মানে কোনো আয়ন লাগে না, মানে হুম। নর্মাল কার্বনের সাথে করে ফেলতে পারে। আর না, আয়নের নর্মাল ক্ষেত্রে আমরা কার্বনের সাথে করে নাকি ওখানেও কিন্তু ব্যাপার ছিল ওখানেও একটা যে ফ্রি রেডিকেল লাগে। হ্যাঁ, জি কোন ভাইয়া, একটা ফ্রি রেডিকেল থাকতে হয়, তার সাথে যে সে যুক্ত কিন্তু হয় সেটা আর কি। আয়ন না, তাই না ভাইয়া? হ্যাঁ, কিন্তু ভাইয়া যখন হাইড্রোজেন প্লাস আয়নটা ভাইয়া যখন যে এটার সাথে মানে বন্ড করতেছে, তখন তো ভাইয়া আরেকটা আয়নের সাথে করতে হইতেছে, এইটা কি মাস্ট? মানে জিনিসটা সিম্পল না। তুমি যখন ফ্রি রেডিকেল নিয়ে উড়ায় উড়ায় নিয়ে যাচ্ছ, তো তোমার দরকার হচ্ছে একটা বন্ড করবে, বন্ডের মধ্যে 2 পিস ইলেকট্রন থাকবে। তুমি যখন একটা আয়ন পাঠাচ্ছ H+, মানে ওখানে ইলেকট্রন ঘাটতি আছে, সে তো এমন একটা জায়গাতেই যাবে, তার যদি একটা বন্ধনে 2টা ইলেকট্রন নিশ্চিত করা লাগে এবং তার নিজের কাছে যদি ঘাটতি থাকে, তার কি এমন কোনো জায়গায় যাওয়া উচিত না যেখানে অতিরিক্ত পরিমাণ ইলেকট্রন আছে এবং গড়ে সে 2টা ইলেকট্রন পাবে শেষ পর্যন্ত? জি ভাইয়া, ক্লিয়ার। মানে ব্যাপারটাকে বুঝতেছো? এই জিনিসটা তো পুরোপুরি ডিপেন্ড করবে যে কণাটা উড়ে উড়ে যাচ্ছে তার কাছে কি আছে, ফাইনালি যখন বন্ধনটা হবে সে এখানে কি আশা করতেছে, এই 2টা জায়গা থেকে ডিসাইড হবে কোন কণা আসলে কাকে অ্যাটাক করা উচিত, অ্যাটাকের পরে বন্ধনটা কিভাবে তৈরি হওয়া উচিত। যদি কোনো প্লাস কণা তুমি উড়াই নিয়ে যাও, আমি কোনো আয়ন টায়ন কিছু জানি না, আমি শুধু জানি এমন কাউকে তার অ্যাটাক করতে হবে যেখানে অ্যাটাক করার পর বন্ধনে সে 2টা ইলেকট্রন ম্যানেজ করতে পারবে। তো তুমি পুরো যোগ এখন খুঁজে বের করবা কোন জায়গায় অ্যাটাক করলে হচ্ছে এই ঘটনাটা নিশ্চিত হবে। একইভাবে ফ্রি রেডিকেলে যখন কণা উড়ে যাচ্ছে, তুমি চিন্তা করবা যে উড়ে যাচ্ছে তার কাছে কয়টা ইলেকট্রন আছে, আর কোন কণাটাকে কোন জায়গায় অ্যাটাক করলে সে আসলে বন্ধনের পরে এখানে 2টা ইলেকট্রন এনশিওর করতে পারবে। এইভাবে চিন্তা করলে দেখবা যে সব হিসাব ঠিকঠাকই আছে, কোনো সমস্যা নেই এখানে। বুঝছো কি ব্যাপারটা? জি ভাইয়া, একদম ক্লিয়ার। ঠিক আছে, তাহলে সবাই হচ্ছে একটু পড়তে থাকো, চিন্তা টিন্তা করতে থাকো। আর প্রশ্ন আরো মাথায় আসতে পারে, আসলে টুকে টুকে রাখো আর কি, ক্লাসে জিজ্ঞাসা করে ফেলো, বলে দিব না তোমাদের ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকের জন্য আল্লাহ হাফেজ সবাইকে। থ্যাংক ইউ। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম ভাইয়া। ভাইয়া। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। সালাম।